নিজের স্বামীর দ্বিতীয় স্ত্রীকে বরণ করে ঘরে তুলতে হবে। আমাকে কি শুধু এইটুকু থেকেও রেহাই দেওয়া যায় না? কান্না ভেজা গলায় মৌরিন নামের এক রমণী তার স্বামী আহনাবকে এই অনুরোধ করছে। কিন্তু আহনাব মৌরিনের অশ্রুতে ভিজল না, বরং আগের চেয়ে আরো রুক্ষ কণ্ঠে বলে ওঠে, তুমি জানো সেটা সম্ভব নয়। এবার মৌরিন নিজের কান্নাটাকে থামানোর বৃথা চেষ্টা করলো, কিন্তু তাতেও কোনো লাভ হলো না। উল্টো কান্নার গতি যেন আরো বেড়ে গেল। ফুপিয়ে ফুপিয়ে বলে উঠল, বেশ, আপনি যখন চাইছেন তবে তাই হোক। আহনাব তার মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দেওয়ার মতো করে বলে, রাইসা অনেক ভালো মেয়ে, তোমাদের একসাথে থাকতে কোনো সমস্যা হবে না। আহনাপের এই সান্ত্বনা বাক্যে মৌরিন যেন স্তব্ধ হয়ে গেল। আহনাপের হাত মাথা থেকে সরিয়ে কান্না থামিয়ে যথাসম্ভব শক্ত গলায় বলে, বিয়েটা আপনি করবেন, থাকবেনও আপনি। এখানে আমার সমস্যার কথা কেন উঠছে? মৌরিনের উঁচু গলা শুনে আহনাপ আগের রূপে ফিরে এলো। চিৎকার করে বলে উঠল, এই জন্যই বলে চোরের মায়ের বড় গলা, না হলে এখনো বাঁকা কথা বলছো? বিয়েটা কি আমি শখের বশে করেছি? বাধ্য হয়ে করেছি। আর এই জন্য দায়ী কে? নিজেকে প্রশ্ন করো। তুমি আর তোমার পরিবার যদি আমাকে না ঠকাতে, তবে আজ এই দিন দেখতে হতো না। মৌরিন, বোঝার চেষ্টা করো। আমি তোমাকে আর আমাদের মেয়েকে নিয়ে ভালো থাকতে চাই, আর তুমি খুব ভালো করেই জানো সেই জন্য এই একটা মাত্র রাস্তাই খোলা। মৌরিন ঘুমিয়ে থাকা 4 দিনের নবজাতকের কানটা চেপে ধরল। নিজেকে স্বাভাবিক করে বলে, দয়া করে এত জোরে কথা বলবেন না, মেয়েটা ভয় পাবে। আর আপনি চিন্তা করবেন না, আমি জানি দোষটা আমার। তাই তো আপনার বাবার দেওয়া সব শর্তই আমি মেনে নিয়েছি। শুধু এই শর্তে একটু আপত্তি ছিল, তবে এখন আর নেই। চিন্তা করবেন না, আপনাকে আর আপনার নতুন বউকে আমি নিশ্চয়ই বরণ করব। সত্যি বলছো? 2 বছরে আশা করি আমি এতটুকু বিশ্বাস অর্জন করতে পেরেছি যে আপনি আমার কথায় ভরসা করেন। নিজের মেয়ের কপালে চুমু খেয়ে আহনাব বিছানা থেকে উঠে দাঁড়ালো। বিশ্বাস ভরসা এসব ঠকবাজদের মুখে মানায় না। কাজটা করো, প্রমাণ করে দেখাও। কথাটি বলে নিজের স্ত্রীর দিকে না তাকিয়েই আহনাব বের হয়ে গেল। কারণ আহনাব জানে, যদি একবারের জন্যেও মৌরিনের মায়াবী মুখের দিকে তাকায়, তবে নিজের উপরে নিয়ন্ত্রণ সে হারিয়ে ফেলবে, যার ফলে হারাতে হবে নিজের প্রাণ ভোমরাকে। তবে সে এটাও খুব ভালো করেই জানে যে তার এই শব্দবাণ আর সরিয়ে নেওয়া দৃষ্টি ক্রমাগত তার স্ত্রীর হৃদয় চূর্ণ বিচূর্ণ করছে। কিন্তু নিয়তি আর একটা লুকায়িত সত্যের কাছে সে আজ অসহায়। এদিকে এক অসহায় তরুণী নিশ্চুপ কান্নায় মির্জাবাড়ির ইটগুলো কেঁপে উঠল, যেমনটি কেঁপেছিল 2 বছর আগে তার বিয়ের রাতে, যখন সে অষ্টাদশী ছিল। টিউলিপ গ্রুপ দেশের এমন একটা কোম্পানি যা সরকারের কথাই নয়, বরং সেই কোম্পানির ইশারায় সরকার পরিচালিত হয়। সেই টিউলিপ গ্রুপের কর্ণধার আব্বাস মির্জা তার ছোট ছেলের বিয়ে এমন ছাপোষা ঘরে দিবেন, তা সবার কল্পনার বাইরে। এই নিয়ে বিয়ে বাড়িতে একটা চাপা ফিসফিসানি শোনা যাচ্ছিল, কিন্তু তা বন্ধ হয়ে গেল কোণে যখন বিয়ের আসরে এলো। অষ্টাদশী মৌরিনের সোনার বরণ রূপের ঝলক উপস্থিত সবার মুখে ঝামা ঘষে দিল। লাল শাড়ি আর দামি হীরের গহনায় বিয়ের কোণে দেখে যেন অন্ধ ব্যক্তিটাও দৃষ্টি ফিরে পেল। বিদায়বেলা কান্নার সময় মৌরিনের মা তারিন বেগম মেয়ের কানের কাছে ফিসফিস করে কিছু কথা বলে, যেগুলো শুনে মৌরিনের ফর্সা মুখটা আতঙ্কে রক্তশূন্য হয়ে যায় এবং সে জ্ঞান হারায়। তৎক্ষণাৎ তাকে কোলে তুলে নেয় তার স্বামী আহনাব মির্জা। নিজের রুক্ষ কণ্ঠে বলে ওঠে, অনেক হয়েছে এসব মেলো ড্রামা, আমি আমার ওয়াইফকে নিয়ে গেলাম। তারপর কারো কোনো তোয়াক্কা না করেই মৌরিনকে নিয়ে বের হয়ে যায়। অগত্যা আব্বাস মির্জা সকল আনুষ্ঠানিকতা বাতিল করে বরযাত্রী নিয়ে ছোট ছেলের পেছনে বাড়ি ফিরে এলেন। মৌরিন চোখ মেলে দেখতে পায় সে সাদা আর বেগুনি অর্কিড দিয়ে সাজানো খাটের মাঝখানে শুয়ে আছে। চারিদিকে তাকিয়ে সে অনেক বেশি অবাক হয়, কারণ এখন সে যে ঘরটিতে আছে তার আয়তন প্রায় তাদের সম্পূর্ণ বাসার সমান। আর ঘরের সাজ সরঞ্জাম এত সুন্দর আর ঝকঝকে যে আলোর রোশনিতে তার চোখটা বন্ধ হয়ে আসছে। এসব দেখে মধ্যবিত্ত পরিবারের যে কেউই সব ভুলে ঘরে চলে যাবে। মৌরিনের ক্ষেত্রেও তার ব্যতিক্রম ঘটেনি। অবশেষে তোমার জ্ঞান ফিরে এলো। আমি তো ভেবেছিলাম আজ রাতটাই মাটি হয়ে যাবে। আহনাপের পুরুষালী কণ্ঠ শুনে মৌরিনের গায়ে কাঁটা দেয়।
তার ঘোর কাটে। মৌরিন বুঝতে পারে সামনে থাকা বিড়াল চোখা সুদর্শন পুরুষটি হচ্ছে তার স্বামী, যাকে সে ইতিপূর্বে শুধুমাত্র বিয়ের আসরে দেখেছে। নিজের স্বামীকে দেখে মৌরিনের অন্তর মন অজানা ভয়ে কেঁপে উঠল, কারণ সে না চেয়েছিল এত বড় ঘর, আর না চেয়েছিল এত সুন্দর বর। নিজের প্রেমিকের কথা ভাবছো? আহনাফের এরূপ প্রশ্নের উত্তর দিবে তার আগে সে আরো একটা কঠিন প্রশ্নের মুখোমুখি হলো। তুমি কি প্রেগনেন্ট? অস্পষ্ট স্বরে মৌরিনের মুখ হতে একটা কথাই বের হলো, মানে? তাচ্ছিল্যের সাথে আহনাফ বলে, মানে খুব সহজ। সাদাবের প্রেমিকা বলছিল তোমার অনেক পুরানো প্রেম, দুনিয়ার এসপার ওসপার হয়ে যাবে, তাও তুমি অন্য কাউকে বিয়ে করবে না। মৌরিন চোখে মুখে কাঠিন্য এনে বেশ উঁচু গলায় বলে ওঠে, বিয়েটা আমার অমতে হয়েছে। আপনি নিজের ক্ষমতা কাজে লাগিয়ে আমার বাবা মাকে হুমকি দিয়ে জোর করে বিয়েতে রাজি করিয়েছেন। আহনাফ মনে হয় তার জীবনের সবচেয়ে সেরা জোকসটা শুনল এখন। সে মৌরিনের দিকে এগিয়ে যেতে যেতে বলল, মাই ডিয়ার ওয়াইফ, তুমি প্রমাণ করে দিলে অতি সুন্দরী নারী একটু বেশি বোকা হয়। একটা কথা মনে রাখবে, জোর শুধু তোমার উপরে খাটানো হয়েছে, এবং সেটা করেছে তোমার নিজের পরিবার। তোমার বাবা মাকে তো হুমকি দেওয়ার প্রয়োজনই পড়েনি, কারণ তারা তোমার ছোট ভাইয়ের উজ্জ্বল ভবিষ্যৎ একটা দামি ফ্ল্যাট আর একটা দামি গাড়ির কাছে তোমাকে বিক্রি করে দিয়েছে। অবিশ্বাসের স্বরে চিৎকার করে মৌরিন বলে ওঠে, আপনি ভাবলেন কি করে আমি আপনার মিথ্যাগুলো বিশ্বাস করব? আহনাফ প্রচন্ড রেগে দুই হাত দিয়ে মৌরিনের দুই বাহু চেপে ধরে বলে, একটা কথা মনে রাখবে, মির্জা বাড়িতে এটাই ছিল তোমার উচ্চ স্বরে বলা শেষ কথা। ভবিষ্যতে এমন গলায় কথা বলে গলার এমন অবস্থা করব যে আওয়াজ বের হওয়ার আগেই বন্ধ হয়ে যাবে। আর সত্য মিথ্যা যাচাই করো, নিজের মায়ের কাছ থেকে সব জেনে নাও। 10 মিনিট সময় দিলাম। বলেই মৌরিনকে ছেড়ে ওয়াশরুমে চলে গেল। মৌরিন দুরু দুরু বুকে নিজের মাকে ফোন করে। ফোনটা রিসিভ হতেই তারিন বেগম উৎকণ্ঠা নিয়ে প্রশ্ন করে, তুই ঠিক আছিস তো? মায়ের গলা শুনে আবেগে চোখটা ভিজে ওঠে। মা! কিন্তু পরেক্ষণেই মায়ের বলা কথাগুলোতেই সেই আবেগ কেটে যায়। তোর শ্বশুরবাড়ির লোকজন কেউ কিছু জানতে পারেনি তো? তুই নিজেই সব জানিয়ে দিসনি তো? দেখ মৌরিন, তুই যদি এমন কিছু করিস, তবে আমি বিদায় বেলা যা বলেছি তাই করব বলে দিলাম। আল্লাহর কসম, আমি তোর বাপ ভাইকে নিয়ে গলায় দড়ি দিব। কি হলো, চুপ হয়ে গেলি যে? বল, তুই কিছু বলিস নাই তো? মৌরিন কোনো প্রশ্নের উত্তর না দিয়েই কাপা কাপা গলায় পাল্টা প্রশ্ন করে, মা, এই বিয়ের বিনিময়ে তোমরা কি কিছু নিয়েছো? তারিন বেগম মেয়ের কথায় থমকে যায়। অস্পষ্ট স্বরে বলে, কে বলেছে এসব? তোর শ্বশুর না শাশুড়ি? মৌরিন একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, তার মানে সব সত্যি? তারিন বেগম মেয়েকে বোঝাতে চেষ্টা করে, আমার কথাটা শোন, আর কথা শোনার বাকি নেই। বলেই মৌরিন ফোনটা কেটে বন্ধ করে দেয় আর জোরে জোরে কাঁদতে থাকে। আহনাফ কাপড় বদলে বের হয়ে দেখে মৌরিন বিছানায় বসে কাঁদছে। সে গলার স্বর বাড়িয়ে বলে, সব কনফিউশন ক্লিয়ার? মৌরিন কান্না বন্ধ করে মাথা নাড়িয়ে সম্মতি জানায়। আহনাফ বিছানায় বসে হাত দিয়ে মৌরিনের থুতনিটা উঁচু করে ধরে, তার মুখপানে চেয়ে বলে, গুড। আমার 28 বছরের জীবনে আমি অনেক দামি জিনিস আমি কিনেছি, অনেক ডিল করেছি, কিন্তু বলতেই হয় তুমি আমার জীবনের সবচেয়ে সেরা ডিল। তাই বলছি, অতীত ভুলে যাও। তোমার সব ধ্যান জ্ঞান এখন থেকে এই আহনাফ মির্জা। আশা করি বুঝতে পেরেছ। মৌরিন মাথা নাড়িয়ে সম্মতি জানায়। আহনাফ মৌরিনের চোখের অশ্রু আঙ্গুল দিয়ে মুছে বলে, এখন চলো দেখি তুমি তোমার প্রেম ঠিক কতটা গভীর ছিল। মৌরিন কিছু বলার জন্য ঠোঁট নাড়ালো, সাথে সাথে আহনাফ আঙ্গুল দিয়ে তাকে চুপ করিয়ে দেয়। চুপ, তোমার সব কথা আজকের পর শুনবো। এরপর আহনাফ তার নিজের মতো করে মৌরিনের কুমারিত্বের পরীক্ষা নিতে থাকে। এক পর্যায়ে আহনাফ ক্লান্ত হয়ে বিছানায় গা এলিয়ে দেয়। একটু পর ক্লান্তিতে সে ঘুমিয়ে যায়। অপরদিকে তারই পাশে রক্তাক্ত ক্ষত বিক্ষত অবস্থায় যন্ত্রণায় কাতরাতে থাকে তার নববিবাহিতা স্ত্রী। হঠাৎ মাঝরাতে মৌরিনের কান্নার শব্দে আহনাফের ঘুম ভেঙে যায়। চোখ মেলে দেখে মৌরিন গায়ে মাথায় সাদা ওড়না জড়িয়ে জায়নামাজে বসে দুই হাত তুলে দোয়ায় বসে কান্না করছে। এই দৃশ্য দেখে আহনাফের বুকের মাঝে তোলপাড় শুরু হয়ে যায়। তাই সে বেলকুনিতে চলে যায়। বেলকুনিতে বসে একের পর এক ড্রিঙ্ক করতে থাকে।
আর আপন মনে বলতে থাকে, হ্যাঁ তুই যখন তাকে ভালোবাসো তখন তোমার আহনাফ মির্জার সামনে সেদিন নীল শাড়ি পরে আসাটা উচিত হয়নি। যে মুহূর্তে তুমি আমার জীবনে পদার্পণ করেছো অন্য পুরুষের জন্য তুমি নিষিদ্ধ হয়ে গেছো। কিন্তু মৌরিন কি আদৌ নিজের প্রেমিকের জন্য মোনাজাতে কাঁদছে, নাকি নিজের বাবা মার করা বিশ্বাসঘাতকতার জন্য, নাকি ভবিষ্যতের কোনো অনিবার্য বিপদ থেকে উদ্ধারের জন্য আল্লাহর কাছে সাহায্য চাইছে? না, সেটা আহনাব জানতে পারেনি, কারণ সে তো মৌরিনের মনের খবর জানতেই চায়নি। সে শুধু তাকে পেতে চেয়েছে, তার উপর পুরুষত্ব জাহির করতে চেয়েছে, যে কাজে সে সফল হয়েছে। কেউ টানা 2 ঘন্টা নামাজ পড়তে পারে তা আহনাফের ধারণার বাহিরে ছিল। ভোরের আলো ফুটতেই আরো অনেক দেরি। আহনাফ কখনোই মাত্রাতিরিক্ত মদ্যপান করে না, কিন্তু আজকে করেছে, তাই নেশা সম্পূর্ণ তাকে জেঁকে বসেছে। ঘরে ফিরে দেখে মৌরিন তখনও নামাজে। সালাম ফেরাতেই আহনাফ তার সামনে ধপাস করে বসে পড়ে। মুখটা মৌরিনের কাছাকাছি নিয়ে মাতাল গলায় বলে, কি ফার্স্ট টাইম প্রেমিককে না দিয়ে বৈধ হাজবেন্ডকে দিতে হয়েছে বলে দুঃখ হচ্ছে? মদের কড়া গন্ধে মৌরিনের গালটা গুলিয়ে বমি এলো। সে হাত দিয়ে নাকটা চেপে ধরে বলে, আপনি স্বাভাবিক নেই, দয়া করে ঘুমিয়ে পড়ুন, কাল সকালে যা বলার বলবেন। বিলিভ মি ডিয়ার ওয়াইফ, সম্পূর্ণ ঠিক আছি আমি। আচ্ছা, কিছু বলতে হবে না, শুধু একটা প্রশ্নের উত্তর দাও। কে সেই সৌভাগ্যবান যার প্রেমে মত্ত হয়ে নামাজে ঘন্টার পর ঘন্টা বসে আমাকে অভিশাপ দিচ্ছ? মৌরিন কোনো কথা না বলে চুপ হয়ে থাকে। আহনাফ আবারও বলে, বলো, কোথায় লুকিয়ে আছে সে? কথা দিচ্ছি প্রাণে মারবো না, কিন্তু একবারে ছেড়েও দিব না। সে তোমার মনের ঘরে ঢুকেছে, তার শাস্তি তো তাকে পেতেই হবে। এইসব আবল তাবল বলতে বলতেই সেখানে ঘুমিয়ে যায়। মৌরিন ঘুমন্ত আহনাফের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে বলে, আমার কোনো প্রেমিক নেই, না কখনো ছিল। এই 18 বছরের জীবনে আমি কোনো পুরুষের স্পর্শ তো দূর, কারোর দিকে তাকিয়েও দেখিনি। আপনি আমার জীবনের প্রথম পুরুষ। এরপর নিজেই পাশে শুয়ে পড়ে। মৌরিন ঘুম ভেঙে দেখে আহানা পাশে নেই। ঘড়ির কাঁটায় প্রায় 11টা সুই সুই। সে তড়িঘড়ি করে তৈরি হয়ে দরজা খুলতেই দেখে শাড়ি পরে ফর্মাল স্টাইলে এক মধ্যবয়সী মহিলা নাস্তার ট্রলি নিয়ে দাঁড়িয়ে। তাকে দেখেই মহিলাটি বলে ওঠে, গুড মর্নিং ম্যাম, বড় ম্যাম আপনার জন্য খাবার পাঠিয়েছেন আর বলেছেন তৈরি হয়ে ওনার ঘরে যেতে। মৌরিন প্রশ্ন করে, আপনি কে? আর বড় ম্যামই বা কে? ম্যাম, আমি জেনিফার, এই বাড়ির মেড। আর বড় ম্যাম হলো আপনার শাশুড়ি, মানে আহনাফ স্যারের মা। মৌরিন অবাকের চরম পর্যায়ে পৌঁছে গেল। নীলিমার কাছে মির্জাদের সম্পর্কে শোনে আর আহানাফের রুম দেখে সে বুঝতে পেরেছিল যে তারা কত ধনী, কিন্তু তাই বলে মেইড। আর এই মেইডের পোশাক আশাক যা দেখছে তাতে তার মনে হচ্ছে তারা অনুষ্ঠান বাড়িতেও এত টিপটপ হয়ে যায় না। ম্যাম। হ্যাঁ, নাস্তা, বলেই সে ট্রলিটা ভেতরে দেয়। যাবার সময় বলে, বড় ম্যাম আপনার জন্য অপেক্ষা করছেন, আপনি নাস্তা করে নিন, আমি বাইরে অপেক্ষা করছি। মৌরিন ব্যস্ত হয়ে বলে, আরে না না, অপেক্ষার প্রয়োজন নেই, আপনি যান, আমি আসছি। জেনিফার মিষ্টি হেসে বলে, ম্যাম, এই বাড়িটা অনেক বড়। আমি এই বাড়িতে আজ 6 বছর ধরে কাজ করছি, তাও মাঝে মধ্যে পথ হারিয়ে ফেলি। আপনি তো নতুন, আপনাকে সাহায্য করাটাই হচ্ছে আমার কাজ। আমি দরজার পাশেই আছি, আপনি আসুন। মৌরিন দেখল নাস্তার ট্রলিতে অনেক প্রকারের খাবারের পাশাপাশি ব্যথার আর জ্বরের ঔষধও আছে। কোনো রকমে 2টো বিস্কিট আর পানি খেয়ে 2 পাতা থেকে 2টো ঔষধ খেয়ে নেয়। দরজার কাছে এসে বলে, চলুন। মৌরিনকে দেখে জেনিফার অবাক হয়ে প্রশ্ন করে, ম্যাম, আপনি এভাবে যাবেন কেন? কোনো সমস্যা? জেনিফার একটু আমতা আমতা করে বলে, না, কোনো সমস্যা নেই, চলুন। ম্যাম, আমরা বাঁদিকের লিফট নিব, এইটা আহনাফ স্যারের, আর ডান দিকেরটা আহিয়ান স্যার ব্যবহার করেন। আর বড় ম্যামের 3তলায় রুমে চলুন। এটা কয়তলা বাসা? এক প্রকার অজান্তেই এমন প্রশ্ন করে বসে সে। 3তলা। মৌরিন ভাবতেও পারে না এই 3তলা একটা বাড়িতে লিফট আছে, তাও একটা না 2টা। সবচেয়ে বড় কথা, মানুষ 2তলা হতে 3তলা যেতে লিফট ব্যবহার করে কেন, তাও বোধগম্য হলো না তার। ম্যাম, আমরা চলে এসেছি, আপনি ভেতরে যান। মৌরিন প্রশ্ন করে, আপনি যাবেন না? জেনিফার হেসে উত্তর দেয়,
রুম পরিষ্কার করা আর খাবার দেওয়া ছাড়া মেয়েদের কোনো বেডরুমে যাওয়ার অনুমতি নেই। মৌরিন কথা না বাড়িয়ে ভেতরে চলে যায়। আপনার এখানকার বলা কথাগুলো বিশ্বাস করব, নাকি আগের বলা কথাগুলো মিস নীলিমা? মুখোমুখি চেয়ারে বসে নীলিমাকে প্রশ্ন করে আহনাব। আমার কোনো কথাই আপনাকে বিশ্বাস করতে হবে না মিস্টার মির্জা, শুধু নিজের স্ত্রীকে বিশ্বাস করুন, তাহলেই হবে। কফির কাপে চুমুক দিতে দিতে সাদাবের প্রেমিকা নীলিমা কথাটা বলে। আহনাব রেগে গিয়ে চিৎকার করে ওঠে। সব শেষ করে এখন কেন এসব বলতে এসেছেন? ভাবলেশীন হয়ে নীলিমা বলে ওঠে, আপনাদের বিয়ের আগে অনেকবার দেখা করতে চেয়েছিলাম, কিন্তু আপনি রাজি হননি। মনে করে দেখুন একবার, সাদাবের মুখে আপনাদের পরিবারের পুরুষদের সম্পর্কে যা শুনেছিলাম, তাতে আমার বিশ্বাস ছিল আপনি মৌরিনকে কথা বলার সুযোগ দিবেন না, আমাকে শুধু শুধু দোষ দিবেন না। আর একটা কথা, ভুলেও কখনো আমার উপরে চিৎকার করবেন না। আমি আপনার মা কিংবা বাড়ির বউ নই। আহনাফের হঠাৎ মুখটা যেন চুপসে যায়, রাগ যেন জল হয়ে যায়। নরম গলায় বলে ওঠে, একটা কথা জানার ছিল। সাদাব আমার আর আমাদের বাড়ির সম্পর্কে আপনাকে যা যা বলেছিল, সেগুলো কি আপনি কখনো মৌরিনকে বলেছেন? কপাল কুঁচকে নীলিমা তখন বলে ওঠে, না বলার কি আছে, আপনি বিয়ের প্রস্তাব দেওয়ার অনেক আগেই সে সবকিছু জানে। তাছাড়া আপনাদের দুই ভাইয়ের কীর্তিকলাপ তো আর লুকানো নেই। 2 দিন পর পর আপনাদের কেলেঙ্কারি ফেসবুকে ট্রেন্ড করে। আসি এবার গটগট করে রেস্টুরেন্ট থেকে বের হয়ে যায়। আহনাব পকেট থেকে ফোনটা বের করে, সাদাব নামে সেভ করা নাম্বারটা ডায়াল করে। অপার পাশ হতে ফোনটা রিসিভ হয়। বল। ব্রো, ডু ইউ নো ইউ আর ডেটিং এ বিস? অপর পাশে থাকা ব্যক্তির থমথমে কণ্ঠ শোনা যায়। আর তুই কি জানিস, তুই সামনে থাকলে আমার হাতে একটা খুন হয়ে যেতে পারত। আহনাফ, আই রিয়েলি ডোন্ট কেয়ার। তুই আমার মামাতো ভাই, বেস্ট ফ্রেন্ড। আমার জীবনের সবার আগে হচ্ছে নীলিমা। সে তোর হবু ভাবি, আমার প্রাণ ভোমরা। তাই পরবর্তীতে ওর সম্পর্কে বাজে শব্দ ব্যবহার করার আগে শতবার ভাববি, না হলে দেখা গেল পরের দিন তোর ডেড বডি বুড়িগঙ্গায় ভাসছে। আহনাফ সাদাবকে ঠান্ডা করার চেষ্টা করে বলে, বি কুল ব্রো, ফাইন, আই গট ইট। বাট ব্রো, একটা ফ্রি অ্যাডভাইস দেই, ডোন্ট ম্যারি হার, শি উইল মেক ইউর লাইফ হেল। বলেই অপার পাশের উত্তরের অপেক্ষা না করে লাইনটা কেটে দিল। এরপর চোখ মুখ শক্ত করে হাতের মুষ্টি বদ্ধ করে বলল, নীলিমা যা বলেছে সবটা ক্লিয়ার হওয়া দরকার। সে যা বলেছে তা যদি সত্যি হয়, তবে মাই ডিয়ার ওয়াইফ, তোমার সাথে আমার অনেক বোঝাপড়া হবে। সুন্দরী বলে মৌরিনের মায়ের মেয়েকে নিয়ে বেশ অহংকার ছিল, কিন্তু শাশুড়ির ঘরে ঢুকে 2 নারীকে দেখে তার খুব ইচ্ছে হলো মাকে ডেকে এনে দেখাতে সত্যিকারের সুন্দরী আসলে কাকে বলে। না, এদের মধ্যে কাউকে দেখেই মনে হলো না আহনাফের মতো এত বড় ছেলে থাকতে পারে। মৌরিনের মনে হলো সে হয়তো ভুল কারোর রুমে চলে এসেছে, অথবা তার শাশুড়ি বাথরুমে গেছে। তুলনামূলক কম বয়সী নারীটি বোধহয় 5-6 মাসের অন্তঃসত্ত্বা, কিন্তু তার চেহারার দিকে তাকিয়ে মনে হলো সে বাঙালি না, মরুর দেশের কোনো সুন্দরী। কারণ বাংলাদেশের নীল চোখের কোনো মেয়েকে আজ অব্দি মৌরিন দেখেনি। তোমার নাম মৌরিন, তাই তো? মৌরিন সামনে থাকা মহিলার কথায় মাথা নাড়িয়ে সায় দিয়ে সালাম দেয়। সালামের জবাব না দিয়েই বলে, আমি সুজানা খান, তোমার শাশুড়ি, আর ও হলো ফ্লোরা, আহনাফের বড় ভাই আহিয়ানের স্ত্রী। যাও, ওর পাশে গিয়ে বসো। মৌরিন বসতে বসতে ভাবতে লাগলো, শাশুড়ি মানে কি? আমার মনে হচ্ছে আমি কোনো তুর্কি সিরিয়ালের শুটিং সেটে বসে আছি, যেখানে শাশুড়ি পুত্রবধূর চেয়েও বেশি সুন্দরী, আর এক একটা ঘর মানুষের পুরো বাড়ির চেয়েও বড়। আচ্ছা, লোকটা আবার 420 নাটকের মোশাররফ করিমের মতো ঠক নয় তো? তার ভাবনায় ছেদ পড়ে সুজানা খানের চড়া গলার স্বরে, এই মেয়ে, জবাব দিচ্ছ না যে? মৌরিন কি জবাব দিবে, সে তো কিছুই শুনতে পায়নি। এদিকে ভদ্র মহিলার কড়া গলা শুনে তার গলাটা শুকিয়ে এলো। যথাসম্ভব নিজেকে সামলে নিয়ে বলে, জি মানে? সুজানা খান ধমকে ওঠে, কি মানে করছো? আমি বাংলায় প্রশ্ন করেছি। আলমারিতে এতগুলো ড্রেস রাখা আছে, তাও তুমি এই বেরঙের সুতি জামা কেন পরেছ? নিচু স্বরে মৌরিন বলে,
আমি জানতাম না আলমারিতে আমার কোনো কাপড় আছে। সুজানা খান এবার নরম হলেন, শান্ত স্বরে বলে উঠলেন, তা ঠিক, জানবে কি করে? তোমার বর তো কালকে কাউকে তোমার সাথে দেখাই করতে দেয়নি। তা কোথায় সে? তোমার পিছু পিছু এলো না? মৌরিন মাথা নিচু করে ফেলে। সকালে উঠে আসলে ওনাকে দেখিনি। ও আচ্ছা, যে জন্য তোমাকে ডাকা। এই বাড়ির বউদের জন্য কিছু নিয়ম আছে তা বলার জন্য। মৌরিন জিজ্ঞাসা দৃষ্টিতে তাকায় তার শাশুড়ির দিকে। তিনি বলতে থাকে, বাড়িতে এখন থেকে এইসব সাধারণ কাপড় নয়, ডিজাইনার কিছু পরে থাকবে। গলা উঁচু করে কথা বলবে না, বাড়ির পুরুষদের সাথে তর্ক করবে না। এই বাড়িতে 20টার উপরে ঘর আছে। এই ঘর আহিয়ানের ঘর, আর সাদাবের ঘর বাদে যে ঘরে ইচ্ছা তুমি যেতে পারো, কিন্তু রাতে নিজের স্বামীর ঘরেই থাকতে হবে, সে তোমাদের যত ঝামেলাই হোক না কেন। বডিগার্ড ছাড়া কোথাও বের হওয়া যাবে না। বাড়ির অন্য কারোর কোনো ব্যাপারে নাক গলানো যাবে না। মেয়েদের সাথে প্রয়োজন ছাড়া কোনো কথা বলবে না, বুঝেছ? মৌরিন মাথা নাড়িয়ে সায় দিল। সুজানা খান বলতে থাকলো, বাকি রইল বাড়ির কাজ। এর জন্য মেড আছে, রান্নার জন্য শেফ আছে। তোমার যা খেতে ইচ্ছে করবে তাদের বলবে, তারা রান্না করে দিবে। তাই রান্না বান্না বা ঘরের কাজের কোনো দরকার নেই। স্বামীর অনুমতি নিয়ে যেখানে ইচ্ছা যাও, যা খুশি তাই করো, কাউকে কৈফিয়ত দেওয়ার প্রয়োজন নেই। এখন যাও, ঘরে গিয়ে ড্রেসটা বদলে নাও। মৌরিন উঠে দাঁড়াবে তখনই ফ্লোরা বলে ওঠে, মম, আমিও যাই, অনেকক্ষণ বসে আছি। মৌরিনের অপরাধ বোধ হলো একটা প্রেগনেন্ট মহিলাকে এতক্ষণ বসিয়ে রাখার জন্য, তাই সে ফ্লোরাকে উঠে দাঁড়াতে সাহায্য করলো। থ্যাঙ্কস, কোনো সমস্যা নেই আপু। তারপর দুইজন ঘর থেকে বের হতে লাগলো। দরজার কাছাকাছি পৌঁছে ফ্লোরাকে দাঁড়িয়ে যেতে দেখে মৌরিন জিজ্ঞাসা করে, আপু, আপনার কি কোনো সমস্যা হচ্ছে? মম তোমাকে সবচেয়ে ইম্পর্টেন্ট রুলটাই বলতে ভুলে গেছে। জিজ্ঞাসা দৃষ্টিতে মৌরিন তাকায়। ফ্লোরা বাঁকা হাসি দিয়ে বলে, নিজের স্বামীকে কখনো ভালোবেসো না, কারণ এই বাড়ির পুরুষরা বিশ্বাসঘাতক হয়। তাই বোন আমার, বড়লোক বাড়িতে বউ হয়ে এসেছো, টাকা নিয়ে যত খুশি আয়েশ করো, কিন্তু নিজের স্বামীর ভালোবাসার ফাঁদে ভুলেও যেন পা দিও না। দিন শেষে ভাঙা হৃদয় নিয়ে এই বাড়িতে ছটফট করবে, না পারবে বাঁচতে আর না পারবে মরতে। কথাগুলো শুনে মৌরিনের পৃথিবী যেন থমকে যায়, আর ফ্লোরা শাশুড়ির রুম থেকে বের হয়ে যায়। মৌরিন নিজের রুমে প্রবেশ করতেই আহানাপের প্রশ্নের মুখোমুখি হয়, আমাদের বিয়ে ভাঙতে মিস নীলিমাকে তুমি মিথ্যা কথা বলতে বাধ্য করেছিলে? কোনো প্রকার ভনিতা ছাড়াই সে উত্তর দেয়, হ্যাঁ। একটা সত্য গোপন করলে যদি কারোর ভালো হয় তবে তা জায়েজ আছে। মানুষ অন্যের ভালোর জন্য সময়ে আর আমি নিজের মেয়ের সুখের জন্য একটা সত্যি লুকাতে পারি না? নিজেকে আমার জায়গায় রেখে প্রশ্নটা করিস। শাশুড়ির ঘর থেকে ফেরার পথেই মৌরিনের কাছে তার মায়ের ফোন আসে। যতই হোক নিজের পরিবার, নিজের মা, 18 বছর নিঃস্বার্থভাবে ভালোবেসে গেছে, সুখে দুঃখে পাশে থেকেছে। তাই নিজের মনের একটা দ্বিধা দ্বন্দ্ব নিয়েই ফোনটা রিসিভ করলো মৌরিন। ভালো মন্দ অনেক কথাই জিজ্ঞাসা করে, কিন্তু শেষ চুপ থাকে। শেষ পর্যন্ত একরাশটা নিয়ে তারিন এই বললেন। বলা শেষ কথাগুলো মৌরিনের মনে বেশ দাগ কেটে যায়। মেয়ের কাছ থেকে কোনো প্রকার জবাব না পেয়ে তারিন বেগম আবারও বলা শুরু করেন, ঠিক আছে, তুই যখন কথা বলবি না, আমিও জোর করব না। প্রয়োজনে তোর সামনেও আমি যাব না। যেদিন আমাদেরকে ক্ষমা করতে পারবি সেই দিনই বলবো আহনাফের সাথে তোর বিয়ে কেন দিয়েছি। এখন যে জন্য তোকে ফোন করা তা বলি, মনোযোগ দিয়ে শুনিস। মানুষের হায়াত মৌতের কোনো ঠিক নেই। যদি কখনো এমন পরিস্থিতি আসে যে আহনাফ তোর পাশে নেই, আমি বা তোর বাবা বেঁচে নেই, তোর ভাই তোর দায়িত্ব নিচ্ছে না, তবে কোনো হীনমন্যতায় ভুগবি না, নিজেকে কখনো অসহায় ভাববি না। সবসময় মনে রাখবি তোর নামে একটা ফ্ল্যাট আর অ্যাকাউন্টে প্রায় 1 কোটির বেশি টাকা আছে। তোর শ্বশুর 1 কোটি দিয়েছিল, বাকিটা গাড়ি বিক্রির টাকা, যা দিয়ে ইনশাআল্লাহ তুই ভালো কিছু করতে পারবি। তাতে তোর জীবন কারোর সাহায্য ছাড়াই চলে যাবে। তোর লাগেজে নীল রঙের একটা ফাইলে সব কাগজপত্র আছে। আর হ্যাঁ, এটা তোর কাছে গোপনে যত্ন করে রাখিস। সবাই যেমন জানে যে টাকার লোভে আমরা তোর বিয়ে দিয়েছি, তেমনি ভাবেই তাদেরকে জানতে দে, কারণ এটা তোর বিপদের সঙ্গী, যা সবাইকে দেখিয়ে বেড়াতে হয় না। মৌরিন কি বলবে কিছুই বুঝতে পারে না।
মৌরিনের মা ভারাক্রান্ত হৃদয়ে আবারও বলতে শুরু করে, সবশেষে একটা কথাই বলবো, তুই হয়তো ভাবতে পারিস যে সবকিছু খোলসা করে স্বামীকে বলে দেওয়া উচিত, কিন্তু মারে, পুরুষ মানুষ বড্ড বেশি জটিল। এখন তোর প্রতি মোহ আছে, ভালোবাসা আছে, 2 দিন পর নাও থাকতে পারে। তখন তোকে উঠতে বসতে এই ত্রুটি নিয়েই খোঁটা দিবে। নিজের সব অন্যায় আবদার এই একটা ত্রুটির জের ধরেই পূরণ করে নেবে। কথাটা মাথায় রাখিস। দোয়া করি ভালো থাক। একটা দীর্ঘশ্বাস ফেলে তারিন বেগম ফোনটা কেটে দেন। মরিন বুঝতে পারে না এই মুহূর্তে তার ঠিক কি করা উচিত। সবটা প্রচন্ড ঘোলাটে লাগছে তার কাছে। তবে কি সে তার গর্ভধারিণী মাকে ভুল বুঝল? মৌরিন নিজের রুমে প্রবেশ করতেই আহানাফের প্রশ্নের মুখোমুখি হয়। আমাদের বিয়েটা ভাঙতে মিস নীলিমাকে মিথ্যা বলতে তুমি বাধ্য করেছিলে? কোনো প্রকার ভনিতা ছাড়াই সে উত্তর দেয়, হ্যাঁ। আহনাফ তার সামনে দাঁড়িয়ে আবারও প্রশ্ন করে, তার মানে মিস নীলিমা যা যা বলেছে সব সত্যি? মৌরি নিলিপ্ত গলায় বলে, আমি জানি না নীলিমা আপু আপনাকে আসলে কি বলেছে, তবে এটা ঠিক, যখন সাদাব ভাইয়া আমাকে বলেছিল আপনি আমাকে বিয়ে করতে চান আর আমাদের বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠাবেন, তখন আমি নীলিমা আপুকে আপনার কাছে গিয়ে বলতে বলেছিলাম যে আমার কারোর সাথে গভীর প্রেম আছে, আর বিয়ে যদি আমার অমতে হয় তবে আমি পালিয়ে যাব। তাছাড়া এটাও বলতে বলেছিলাম আমার সম্পর্কের কথা আমার মা বাবা মেনে নিয়েছে, যাতে আপনি আমার বিয়ের পাঠান। আপু আপনার কাছে এইসব বলতে প্রথমে রাজি ছিল না, কারণ সে জানে আমি কখনোই কোনো ছেলের রকমের কসম ব্ল্যাকমেল করে তাকে একরকম বাধ্য করেছিলাম এটা করতে। অবাক হয়ে আহনাফ বলে, কিন্তু কেন? এত বড় ঘর থেকে প্রস্তাব পেলে তো মেয়েরা বিয়ের জন্য পাগল হয়ে যায়। তাচ্ছিল্যের সুরে মৌরিন বলে ওঠে, অন্যান্য মেয়েদের কথা আমি জানি না, তবে আমি আমাদের থেকে সামান্য বড়লোক কাউকে বিয়ে করতে চাইনি। সেখানে আপনার পরিবারের সাথে আমার পরিবারের তফাৎ তো আকাশ পাতাল। আমি কোনোভাবেই এই অসম সম্পর্কে কোনোভাবেই জড়াতে চাইনি, কারণ বেশিরভাগ ক্ষেত্রেই এই সব সম্পর্ক টিকে থাকে না। আহনাফ প্রশ্ন করে, আর কোনো কি কারণ আছে? মনে মনে মৌরিন বলে ওঠে নিজেকে, আছে, আরও একটা কারণ আছে। সেটা হলো আমার অতীতে ঘটে যাওয়া একটা দুর্ঘটনা, কিন্তু আমি সেই সম্পর্কে আপনাকে তখনই বলবো যখন আপনার সম্পর্কে সব সত্যিটা জানতে পারবো। বিয়েটা যখন হয়েই গেছে, আমি সবটা দিয়ে চেষ্টা করব এই সম্পর্কটা টিকিয়ে রাখার। কি হলো বলো? মৌরিন আহানাফের দিকে ঘাড়টা উঁচু করে বলে, এটাই কি যথেষ্ট নয়? তাছাড়া আপনার সম্পর্কে যা শুনেছি। মুচকি হেসে আহনাফ খাটে বসে পড়ে, মৌরিনের হাত ধরে টান দিয়ে নিজের কাছে বসায়। এরপর আলতো করে মৌরিনের মাথাটা নিজের বুকে টেনে নিয়ে বলে, আমিও জানি না তুমি আমার সম্পর্কে কতটা শুনেছ, তার মধ্যে কোনটা সত্য কোনটা মিথ্যা, তাই আমি নিজে আগে সবটা বলি, তারপর না হয় তুমি ঠিক ভুল বিচার করো। আহনাফ মৌরিনকে বলতে শুরু করে, জীবনটা না চাইতেই আমি সব পেয়েছি, কোনো কিছুরই কমতি কখনোই ছিল না। টাকা পয়সা বাড়ি গাড়ি যখন যা চেয়েছি তাই পেয়েছি। এমনকি যে বয়সটা ছেলেরা নারীর শরীর নিয়ে শুধুই কল্পনা করে পার করে দেয়, সেই বয়সে আমি নারীর দেহ নিয়ে একরকম খেলা করেছি। আহানাফের এমন স্বীকারোক্তি শুনে মৌরিনের মনে হলো কেউ তার কানে গরম সীসা ঢেলে দিয়েছে। তীব্র ঘৃণায় সে আহানাফের বুক থেকে মাথা তুলে নিতে চাইল, কিন্তু আহানাফ আরো শক্ত করে তাকে জড়িয়ে নিয়ে বলে, আমার কথা বলা এখনো শেষ হয়নি, এখনো অনেক কিছু বাকি আছে, তোমাকে সবটা শুনতে হবে। আমি মানছি নারী দেহে আমি কৈশোর থেকে বিচরণ করছি, কিন্তু তার সুযোগ আমাকে একজন করে দিয়েছিল। একরাশ ঘৃণা ভয় আর সন্দেহ নিয়ে মৌরিন কাঁপা কাঁপা গলায় প্রশ্ন করে ওঠে, কে? কিন্তু আহানাফ যে উত্তর দেয় তা শুনে তার এই জগৎ সংসার যেন মিথ্যা বলে মনে হয়। আহিয়ান মির্জা। আহানাফের উত্তর শুনে মৌরিনের এই জগৎ সংসার যেন একেবারে মিথ্যা বলে মনে হয়। কেউ নিজের ছোট ভাইকে হাতে ধরে এতটা খারাপ পথে নিয়ে যেতে পারে, তা মৌরিনের বিশ্বাস করতে কষ্ট হয়। মৌরিনের মুখে অবিশ্বাসের ছাপ দেখে আহানাফ বলে ওঠে, ঠিক শুনেছ, আমার বড় ভাই আহিয়ান মির্জা। মৌরিন কিছুটা রেগে গিয়ে প্রশ্ন করে, কিন্তু উনি আপনার সাথে এমনটা কেন করলেন? কি শত্রুতা তার নিজের ভাইয়ের সাথে? মৌরিনের এমন রাগ দেখে আহানাফ মৃদু হেসে বলে,
ওয়েট, হুট করে কোনো কনক্লুশনে যেও না, আগে সবটা শোনো। কারণ আমরা সব সময় যা দেখি তার পেছনে অজস্র সত্য লুকিয়ে থাকে। যেমন ব্রো এমন কেন করেছে, তার পেছনেও রয়েছে অনেক বড় কারণ। বলো, সেসব শুনতে চাও? মৌরিন মাথা নাড়িয়ে সম্মতি জানায়। আহনাব বলা শুরু করে, মা বাবা তার সন্তানকে সবসময় বেস্টটা দিতে চান, বেস্ট এডুকেশন, বেস্ট এনভায়রনমেন্ট, ব্লা ব্লা। কিন্তু বেস্ট দিতে গিয়ে কখন যে তারা ওভারশট দিয়ে ফেলেন তা তারা নিজেরাও বুঝতে পারেন না। তারই পারফেক্ট এক্সাম্পল হলো আমার মম ড্যাড। তারা আমাদের বেস্ট দেওয়ার জন্য আমাদের 3 ভাইকে লন্ডনে রেখে পড়ানোর সিদ্ধান্ত নেয়। কিন্তু সাদাবের মা বাবা মৃত থাকায় লন্ডনের ভিসা রিজেক্ট হয়। তাই আমরা 2 ভাই লন্ডনে যাই। তখন ভাইয়ার বয়স 10 আর আমার 8। নিজের দেশ, নিজের স্কুল, পরিচিত মুখগুলো রেখে লড়াই শুরু হয় সম্পূর্ণ নতুন পরিবেশে নিজেদেরকে মানিয়ে নেওয়ার চেষ্টার। মৌরিন অবাক হয়ে প্রশ্ন করে, আপনার মা বাবা সাথে যাননি? 2 দিক দিয়ে মাথা নাড়িয়ে নাকচ করে আহনাব। বলে, না, ড্যাড নিজের বিজনেস ছেড়ে যেতে পারেনি, আর মম নিজের সংসার। তবে তারা মাঝে মধ্যে, বলতে পারো এভরি উইকেন্ডেতে দেখা করতে যেত। কিন্তু তাতে আমাদের 2 ভাইয়ের বিশেষ লাভ হতো না। কারণ সেখানে ড্যাড ব্যস্ত থাকতো বিজনেস মিটিং নিয়ে, আর মম ব্যস্ত থাকতো ক্লাবিং নিয়ে। তাই আমরা বড় হতে থাকি সেখানকার ন্যানি আর এক গাদা মেয়েদের কাছে। যখন বাড়ির কথা মনে পড়তো আমরা ভীষণ কান্নাকাটি করতাম। ন্যানি ড্যাডকে ফোন করত, কিন্তু তিনি প্রায় সময় ব্যস্ত থাকতো, তাই কথা বলার সময়ও তার হতো না। আর মমকে ফোন দিলে তিনি খানিকটা রেগে গিয়ে বলতেন, ছেলে মানুষ হয়ে এভাবে কাঁদলে কি করে হবে? তোমাদের পাঠিয়েছি ব্রাইট ফিউচারের জন্য, কিন্তু তোমরা যদি এমন করো তবে কি করে হবে? তোমার বাবার বিজনেস এম্পায়ার কে সামলাবে? সবকিছু থাকার পরেও একটা নিঃসঙ্গ শৈশব কাটাতে হতো দুজনকে। তখন মমের ওপরে ভীষণ অভিমান হতো। মনে হতো চাইলেই তো তিনি আমাদেরকে নিজের কাছে রাখতে পারতো, না হয় নিজে আমাদের কাছে চলে আসতে পারতো। নতুন পরিবেশ, নতুন দেশ, নতুন স্কুল, এভাবে বছরের পর বছর চেষ্টা করেও নিজেদেরকে মানিয়ে নিতে পারছিলাম না। মমের প্রতি অভিমান, অভিযোগ আর শৈশবের সেই কান্নাগুলো ধীরে ধীরে যেন রাগ আর জেদে পরিণত হতে লাগলো। কিন্তু তাতে আমরা 2 ভাই অনেক বেশি ক্লোজ হতে লাগলাম। তাই তো শৈশব হতেই, কৈশোরে যেতে যেতেই ভাই থেকে বন্ধু হয়ে গেলাম। একটা নিঃশ্বাস ফেলে আবারও বলতে শুরু করে, কৈশোরের বয়সটাতে আমরা আর মম ড্যাডকে মিস করতাম না। তখন তারা এলে কেন জানি বিরক্ত লাগতো। কারণ ততদিনে আমরা লন্ডনে অ্যাডজাস্ট করতে শুরু করেছি, একটা ফ্রেন্ড সার্কেলও তৈরি হয়ে গেছে। আর তারা সবাই আমাদের মতোই পরিবার থেকেও একা। আমরা সবাই নিজেদের একাকিত্ব কাটানোর জন্য একটা পথ খুঁজতে থাকলাম। একদিন আমাদের সার্কেলের একটা ফ্রেন্ড সেই পথটা দেখিয়ে দিয়েছিল। কৌতূহলী হয়ে মৌরিন জানতে চায়, কি পথ? নির্লিপ্ত গলায় আহনাব বলে, ড্রাগস। অস্পষ্ট স্বরে মৌরিন পুনরাবৃত্তি করে, ড্রাগস? আহনাব মাথা নাড়িয়ে বলে, ড্রাগস। 13 বছর বয়সে আমি প্রথম ড্রাগস নেওয়া শুরু করি। বিশ্বাস করো, যেই আমি বছরে একবার বাংলাদেশে আসার জন্য পাগল হয়ে যেতাম, ড্রাগসের পর সেই আমার আর দেশটাকে ভালোই লাগতো না, বরং লন্ডনেই ভালো লাগতে শুরু করে। সব একাকিত্ব ভুলে থাকতে পারি, এক অন্য জগতে প্রবেশ করি। অন মোর থিং, মমের প্রতি আমার যে লুকিয়ে থাকা চাপা অভিমান ছিল সেটা ধীরে ধীরে ঘৃণায় পরিণত হতে থাকে। একদিন ব্রো বলল, হি ফাইন্ড এ নিউ থিং, যার কাছে দুনিয়ার সব নেশা যেন তুচ্ছ। আমি বললাম, আই অলসো ওয়ান্ট টু ট্রাই দ্যাট। তুমি জানতে চাও সেটা কি? মৌরিন মাথা নাড়ায়। একটা দীর্ঘশ্বাস ফেলে আহনাব বলে, নারী দেহ। 15 বছর বয়সে আমি প্রথম নারী দেহের গন্ধ গভীরে অনুভবের সুযোগ পাই। মেয়েটা ব্রোর গার্লফ্রেন্ড ছিল। একটা গুচির সানগ্লাসের জন্য আমাকে এন্টারটেইন করতে রাজি হয়ে যায়। ইউরোপের মিক্সিং কালচারের দরুন আমার কখনোই মেয়ের অভাব হয়নি। কেউ আমার হ্যান্ডসাম ফেস দেখে এসেছে, কেউ বা টাকার বিনিময়ে এসেছে। তবে আমার সাথে বেড শেয়ার করা বেশিরভাগ মেয়েই ছিল আমার ফ্রেন্ড, আমার মতো নিঃসঙ্গ রিচ কিড, যারা আমার মতোই ক্ষণিকের আনন্দের জন্য নেশা করত, বেড শেয়ার করত। বলতে পারো তখন থেকেই নারীদের ভোগ্যপণ্য বলে মনে করতে শুরু করি।
কিন্তু আমার 17 বছর বয়সে এসে বাধা পড়ে। মৌরিনের চুপ থাকা দেখে আহনাব বুঝতে পারে সে বিমর্ষ হয়ে গেছে। আহনাব পুনরায় বলে, সাদাবের আগমনে সব পাল্টে যায়। ও ল পড়তে লন্ডনে আসে। আমাদের দুই ভাইয়ের উচ্ছৃঙ্খল জীবন সম্পর্কে মম ড্যাডকে সব জানায়। মেয়েদের বিষয় কিংবা টাকা উড়ানোর ব্যাপারে তাদের কোনো মাথা ব্যথা না থাকলেও ড্রাগস নিয়ে তারা চিন্তায় পড়ে যায়। ফলস্বরূপ আমরা দুই ভাই চলে যাই রিহ্যাবে। 4 বছর পর রিহ্যাব থেকে ফিরে বুঝতে পারি সব নেশা থেকে মুক্তি আছে, কিন্তু নারীর নেশা থেকে মুক্তি নেই। ভেবেছিলাম দেশে ফিরে এলে সব ঠিক হয়ে যাবে, কারণ এখানে তো আর মেয়েরা ইউরোপের মতো সহজলভ্য নয়। তাই স্টাডি কমপ্লিট করে দেশে ফিরে এলাম। কিন্তু আমার ধারণা ভুল প্রমাণ হলো, কারণ হাই সোসাইটির ভেতরকার সত্যটা সব দেশে একই। তাই তো গত কয়েক বছরে বিভিন্ন মেয়ের সাথে আমার আর ব্রোর বিভিন্ন নিউজ ফিডে, ফেসবুক আর মিডিয়াতে এসেছে। এই হলো আমার অতীত। সবটা শুনে মৌরিনের মাথাটা যেন ঝিম ধরে আসে। একটা মুসলিম মধ্যবিত্ত পরিবারের মেয়ে হিসাবে সে ভাবতেই পারে না এইসব কিছু বাস্তবে ঘটাও সম্ভব। কিন্তু ফ্লোরার কথাগুলো মাথায় আসতেই সে আহনাবকে প্রশ্ন করে, আর ফ্লোরা আপু? আহনাফের মুখটা রক্তশূন্য হয়ে যায়, কারণ ফ্লোরা সম্পর্কে সবকিছু জানলে মৌরিন কখনোই তাকে ভালোবাসতে কিংবা বিশ্বাস করতে পারবে না, বা চাইবেও না। মৌরিন বুঝতে পারে আহনাফের অবস্থা। সে আবারও বলে, আজকে আপনার ভাবি আমাকে বলেছেন আপনাকে ভালো না বাসতে। এমন কিছু কি আছে যার জন্য উনি আমাকে সাবধান করেছেন? আহনাফ মৌরিনের চোখে চোখ রেখে বলে, আমার সম্পর্কে সব তোমাকে বলেছি, কিছু বাদ নেই। নিজের মনের এমনও গোপন কথা তোমাকে বলেছি যা ব্রো আর সাদাবকেও বলিনি। হ্যাঁ, আমি হয়তো জানি ভাবি তোমাকে কেন সাবধান করেছেন, তবে সেটা কেবলমাত্র আমার একটা ধারণা মাত্র। যেহেতু ভাবি সাবধান করেছেন, তাই এক্সাক্ট রিজনটাও তিনিই বলতে পারবেন। তোমাকে একটা কথা বলি, তুমি আমি ছাড়াও এই বাড়িতে আরো 5 জন সদস্য আছে। প্রত্যেকের আলাদা একটা স্টোরি আছে। কেউ যদি নিজে থেকে তার সম্পর্কে কিছু বলে, তবেই তুমি জানবে। আমি কিছু বলবো না, কারণ ওদের গল্পটা ওরাই সম্পূর্ণ বলতে পারবে। আমি বললে হয়তো কিছু সত্য গোপন থাকবে কিংবা কিছু মিথ্যা যুক্ত হবে। তাছাড়া আমি নিজেও সবটা জানি না। তার মানে আপনি বলবেন না? না, কারোর পার্সোনাল কথা অন্য কাউকে জানাবো আমি তেমন নই। ও, বুঝেছি। নিশ্চয়ই এমন কিছু আছে যার জন্য আমাদের বিয়ের সম্পর্কটা নষ্ট হয়ে যেতে পারে। না, আমি তা বলিনি। তাহলে ফ্লোরা আপুর নাম নেওয়া মাত্রই আপনার চেহারার রংটা কেন উবে গেল? আহনাফ মুচকি হেসে বলে, না, তুমি একবারে বোকা নও। আমার ভয় পাওয়ার একটা কারণ আছে, কিন্তু আমি তোমাকে তার সময় হলে বলবো। যদি তার আগে জানার ইচ্ছা হয়, তাহলে তুমি ভাবির কাছ থেকে জেনে নিও। বিরক্ত হয়ে এবার মৌরিন বলে উঠল, আমাকে কি ফ্লোরা আপু বিয়ে করে এই বাড়িতে নিয়ে এসেছে? যেখানে আপনি বলতে চাইছেন না, সেখানে উনি তো। যাকে বাদ দিন। তাছাড়া ওনাকে তো আমি ভালো করেই চিনিও না। বিশ্বাস করব কিভাবে যদি মিথ্যা বলে? আহনাফ মৌরিনকে আশ্বস্ত করে বলে, মনে হয় না মিথ্যা বলবে। বিশ্বাস করতে পারো, কারণ ভাবি মানুষ হিসেবে খুব ভালো। ভুরু কুঁচকে মৌরিন বলে, তাই নাকি? নিজের ভাবির খুব প্রশংসা করছেন দেখছি। তবে কি তার সঙ্গেও আপনি? কিন্তু মৌরিনের কথা শেষ হবার আগেই তার কপালে ছোট্ট একটা টোকা দিয়ে বলে, সে আমার ভাবি। আর যাই হোক, আহনাফ মির্জার সম্পর্কের মান দিতে জানে। দেবর ভাবির সম্পর্কটাকে কুলুষিত করব, তেমন কুরুচি আমার নেই, বুঝেছ? নির্লিপ্ত গলায় মৌরিন বলে, তাই বুঝি গতকাল রাতে স্বামী স্ত্রীর সম্পর্কের মান দিলেন? আহনাফ একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে মৌরিনের পায়ের কাছে হাঁটু গেড়ে বসে যায়। এতে বিচলিত হয়ে মৌরিন দাঁড়িয়ে পড়ে। এ কি, কি করছেন? আহনাফ তার হাতটা টেনে আবারও বিছানায় বসিয়ে দেয়। তারপর বলতে থাকে, আমি অনেক বড় অন্যায় করেছি তোমার সাথে। আই এম সরি। তাচ্ছিল্যের সাথে মৌরিন বলে ওঠে, আপনারা ছেলেরা মনে করেন সরি বললেই সব সমস্যার সমাধান হয়ে যায়। কিন্তু একটা মেয়ে কত আশা নিয়ে, কত স্বপ্ন নিয়ে বিয়ে করে, সেটা বুঝতে চান না। কারণ আপনার মতো পুরুষের চাহিদা থাকে শুধুমাত্র শরীর। নববধূর স্বপ্ন ভাঙার যন্ত্রণা যে কতটা, সেটা আপনি অনুভব করতে পারবেন না। গত রাতের ব্যবহারে আমার হৃদয়ে যে কতটা ক্ষত সৃষ্টি হয়েছে,
তা আপনি ধারণাও করতে পারবেন না। আহনাব 2 হাত দিয়ে মৌরিনের 2 হাত ধরে বলে, আমাকে একটা সুযোগ দাও, আমি কথা দিচ্ছি তোমার হৃদয়ের সব ক্ষত আমি পূরণ করে দিব। এসব বলা যত সহজ, বাস্তবে করা ততই কঠিন। তাছাড়া কিছু কিছু ক্ষত চাইলেও পূরণ করা যায় না, তার দাগটা না রয়েই যায়। আপনি আমাকে একটু ভাববার সময় দিন। বলেই আহনাফের হাতের বাঁধন থেকে নিজের হাত দুটোকে সরিয়ে নিয়ে ওয়াশরুমে চলে যায়। আহনাফ উঠে বারান্দায় চলে যায়। সেখানে একটা সিগারেট জ্বালিয়ে মনে মনে বলে, সাদাব বারবার সাবধান করেছিল, বলেছিল, আহনাফ সাবধান, ভুলেও নারীদের ভোগ্যপণ্য মনে করিস না, সম্মান করতে শেখ। মনে রাখবি, একটা নারী যদি তোকে জন্ম দিতে পারে, তবে সেই নারী তোকে পায়ের কাছেও আনতে পারে। আজকে ঠিক তাই হলো। কত ভালো করে মাপ চাইলাম, তবুও তার মন গলল না। প্রবলেম নেই, প্রয়োজন পড়লে আবারও মাপ চাইব। যতক্ষণ মাপ না করবে ততক্ষণ মাপ চাইব। তাছাড়া নিজের স্ত্রীর কাছে মাপ চাইতে কিসের লজ্জা। অন্যদিকে ওয়াশরুম হতে বেরিয়ে মৌরিন ভাবতে থাকে, কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আমার ফ্লোরা আপুর সাথে কথা বলতে হবে। কিন্তু উনি যদি বলতে না চায় তবে? তাছাড়া মায়ের সাথেও একবার কথা বলা দরকার। শুনি মা কি বলতে চায়, কেনই বা আমাকে আহনাফ মির্জার সাথে বিয়ে দিয়েছে। রেপ হতে কেমন লাগলো? প্রশ্নটা শুনে মৌরিনের মাথা থেকে ধোঁয়া বের হতে লাগলো। দুপুরের খাবারের জন্য ডাইনিংয়ে যেতেই মৌরিনকে ফ্লোরা এই প্রশ্ন করে। ফ্লোরার ইঙ্গিতটা বুঝে না বোঝার ভান করে সে বলে, মানে? আমি বুঝতে পারছি না, আপনি কি বলছেন আপু? ফ্লোরাও আরো খোলসা করে বলে, মানে তো খুব সহজ। তোমার গায়ে এত কামড় আর আঁচড়ের দাগ দেখে বুঝতে পারছি যে আহনাফ তোমাকে ছাড়েনি। শুনেছিলাম বিয়েতে তুমি রাজি নাও, তাই এই প্রশ্ন করলাম। এই ধরনের ব্যক্তিগত আক্রমণ মৌরিনের বেশ গায়ে লাগলো। তাছাড়া ফ্লোরা তো তার আপন কেউ না যার সাথে সে এইসব শেয়ার করবে। তাই সে কিছুটা রুক্ষ কণ্ঠে বলে, তবু আপু, আমি আপনার কথা বুঝতে পারছি না। স্বামী স্ত্রীর বৈধ সম্পর্কে রেপ শব্দটা কোথা থেকে এলো? একটু টেনে টেনে ফ্লোরা বলে, রিয়েলি? তার মানে বলতে চাইছো কাল রাতে তোমার কনসেন্ট ছিল? এবার মৌরিন রেগে গেল, তবুও যথাসম্ভব নিজেকে সামলে নিয়ে বলল, আপু, আপনার মনে হয় না আপনি একটু বেশি পার্সোনাল বিষয়ে কথা বলছেন বা জিজ্ঞাসা করছেন? বাঁকা হেসে ফ্লোরা তাচ্ছিল্য করে বলে, কি ব্যাপার, মনে হচ্ছে হাজবেন্ডের ভালোবাসায় অলরেডি ফেঁসে গেছো? মৌরিন দাঁত কিড়মিড়িয়ে বলে, নিজের স্বামীকে ভালোবাসা কি অপরাধ? তাছাড়া আমার মতো মেয়েরা বিয়ের পর স্বামীকে নিজের সবটা দিয়ে ভালোবাসবে বলেই তো অপেক্ষা করি, তার স্বামীর চরিত্র যেমনই হোক। তুমি আহনাফের অতীত জানো? মৌরিন হেয়ালি করে বলে, যদি বলি জানি। কিছুটা অবাক হয়ে ফ্লোরা বলে, তারপরও তোমার নিজের উপরে ঘৃণা হচ্ছে না? বেরিয়ে আসতে ইচ্ছে হয় না এই বিয়ে থেকে? মৌরিন ফ্লোরার চোখের দিকে তাকিয়ে বলে, আপু, বিয়েটা কোনো ছেলে খেলা নয় যে ইচ্ছে হলো আর বেরিয়ে এলাম। বিয়ে একটা বন্ধন, সারাটা জীবনের দায়িত্ব। আমার কাছে বিয়ে মানে ফটো সেশন করে সোশ্যাল মিডিয়াতে আপলোড করা কিংবা সারাদিন লুতুপুতু করা নয়। আমার কাছে বিয়েটা হলো দায়িত্ব, বিশ্বাস আর ভরসা। এমন একটা সম্পর্ক যেখানে দুজনের অতীতে যাই থাকুক না কেন, বর্তমান আর ভবিষ্যৎ পানির মতো স্বচ্ছ। জীবনের সব পরিস্থিতিতে জীবন সঙ্গীর পাশে থাকা, এমনকি মরণের পরেও তার সাথে পরকালের জীবন তার সাথেই কাটানোর ইচ্ছা রাখা। ফ্লোরা এবার ব্যঙ্গ করে বলে ওঠে, তুমি তো দেখছি এই যুগের বেহুলা। সামান্য হেসে মৌরিন বলে, মজা নিচ্ছেন? কিন্তু আমি এটাই বিশ্বাস করি। তার মানে তুমি এই বিয়েটা মেনে নিয়েছো? আল্লাহর কালাম পড়ে বিয়ে করেছি, এখানে না মানার কিছুই নেই। ফ্লোরা কিছুটা হতাশ হয়ে বলে, ও, তার মানে বিয়েতে রাজি না হওয়া একটা লোক দেখানো, তাই তো? ওটা অতীত, আর অতীত নিয়ে পড়ে থাকলে ভবিষ্যৎ খারাপ হয়। ফ্লোরা মৌরিনের এইরূপ কথা শুনে রাগান্বিত স্বরে বলে ওঠে, সেটাই বলো, তুমি নিজের ব্রাইট ফিউচার দেখেছো। আসলে তোমাদের মতো মেয়েরা নাটক করে বিয়ে করবে না বলে, কিন্তু বড়লোক কাউকে পেলে ঠিকই সব মেনে নেয়। মৌরিন নিজেকে শান্ত রেখে বলে, আপু, বয়স আর সম্পর্ক দুই দিক দিয়েই আপনি আমার চেয়ে বড়। আশা করি এমন কিছু বলবেন না যে আমার সেটা ভুলে যেতে বাধ্য হই।
তাই এইসব অশব্দ দ্বিতীয়বার আমাকে শোনাবেন না। মৌরিন সেখান থেকে চলে যেতে নিলে ফ্লোরা তাকে বলে ওঠে, তুমি জানতে চাও না আমি তোমাকে কেন সাবধান করতে চাইছি? মৌরিন তো জানতেই চেয়েছিল, কিন্তু যে মেয়ে বিয়ে এবং স্বামী স্ত্রীর সম্পর্ক নিয়ে এমন ধারণা রাখে তার কোনো কথাই কানে না দেওয়াই বুদ্ধিমানের কাজ বলে মনে করল সে। প্রয়োজন নেই বলে সে না খেয়ে সেখান থেকে চলে গেল। ফ্লোরা মনে মনে বলে, তুমি ভুল করলে মৌরিন, একটা সময় আমার কথা না শোনার জন্য আফসোস করবে। পুরুষ মানুষ তার শখের নারীকেই সবচেয়ে বেশি কষ্ট দেয়, সবচেয়ে বেশি কাঁদায়। সত্যি বলতে যে নারীকে মাথায় তুলে রাখা দরকার তাকেই পায়ের নিচে পিষে দেয়। সাদাবের কথাগুলো শুনে আহানাফের চোখে মুখে অনুতাপের ছাপ ভেসে ওঠে। মৌরিনের কাছে অনেকবার মাফ চেয়েও যখন আশানুরূপ ফল পায় না, তখনই সাদাবের কাছে আসে সাহায্য চাইতে। কিন্তু সাদাব সাফ মানা করে, তাকে চলে যেতে বলে। কিন্তু আহনাফ নাছর বান্দার মতো বসে থাকলে সে এই কথাগুলো বলে। সাদাব আবারও বলে, আমরা পুরুষ জাতি বাহিরের মেয়েদের সাথে রং তামাশা করি, সফটলি কথা বলি, কিন্তু নিজের ওয়াইফ বা লাভারের সাথে এমন ব্যবহার করি যেন সে আমাদের কোনো দাসীবাদী। আমরা চাই সে আমাদের হাতের পুতুল হয়ে থাক, আমাদের কথাই উঠুক, আমাদের কথাই বসুক। নারীদের যে একটা ইচ্ছে আছে, চাওয়া আছে, তার মূল্যায়ন কোনো দিনও পুরুষ জাতি করে না। আমি ভেবেছিলাম তুই অন্তত তোর ভাইয়ের মতো আমার ভরসাটা নষ্ট করবি না। আহানাব অনুতাপের সুরে বলে, সরি ইয়ার, বলেছি তো, ভুল হয়ে গেছে, আর হবে না। কিন্তু সাদাবের মন গলে না। কি গ্যারান্টি আছে? তোরা দুই ভাই হলি কুকুরের লেজ, জীবনেও সোজা হয় না। আহিয়ান ভাইয়ের সময় যে ভুল করেছি তোর সময় একই ভুল করব না। জানিস, আমি এখন ফ্লোরা ভাবির দিকে তাকাতেও পারি না। আমি বারবার বলেছিলাম তোকে মেয়েটা ইনোসেন্ট, তুই এমন কিছু করিস না যাতে করে আমার নিজেকে অপরাধী মনে হয়। সত্যি বলতে তোকে নিজের বার্থডেতে ইনভাইট করাটাই আমার ভুল ছিল। আহানাব জোর গলায় বলে, বলেছি তো ভুল হয়ে গেছে। ঠিক আছে, তুই বল, তুই কি গ্যারান্টি চাস? লিখে দেব আমি। তার ছেলের সাথে সাদাব বলে, শোন, আমি টিউলিপ গ্রুপের লিগাল টিমের ডাইরেক্টর, কোনো টিন এজের নই। তাই আমার সাথে অন্তত এইসব ভাওতাবাজি করিস না, লাভ নাই। তুই ভালো করেই জানিস মানুষের মন, বিশ্বাস, ভরসা নিয়ে কোনো আইন নেই। অসহায় ভঙ্গিতে আহনাব বলে, তাহলে কি করব আমি? আমি তো সব ভালোই চেয়েছিলাম। জীবনে প্রথম কাউকে দেখে মায়ার বাঁধনে আটকে যেতে চেয়েছিলাম, সংসারী হতে চেয়েছিলাম, কিন্তু সব তোর লাভার নষ্ট করে দিল একেবারে। সাদাব আহানাবকে সাবধান করে বলে, নীলিমাকে এইসবের মধ্যে একদমই টানবি না। ও মৌরিনের কথা রাখতেই সে তোকে ওইসব বলতে গিয়েছিল। তাছাড়া কোনো বোনই তো তোর মতো এমন চরিত্রের মানুষের হাতে তার ছোট বোনকে তুলে দিতে চাইবে না। সাদাবের কথায় আহানা ফোড়ন কাটে। কারেকশন, চাস্তো বোন। সাদাব আবারও বলে, হলেও সে তাকে নিজের বোনের চেয়েও বেশি ভালোবাসে। শুধু ওর চাচির লোভের জন্য বিয়েটা হয়েছে। উনি নীলিমাকে বিয়ের 2 দিন আগে থেকেই ঘরবন্দি করে রেখেছিল, না হলে সে তার পালায়নের সব ব্যবস্থা করেই রেখেছিল। তোর গার্লফ্রেন্ড আসলেই একটা। রেগে কিছু একটা বলতে গিয়ে চুপ। আহানাব চুপ হয়ে যায়। তারপর আবার বলে, বাদ দে, তারে কিছু বললেই তো তোর গায়ে ফোসকা পড়বে, আমাকে মারতে আসবি। জানিস, মাঝে মধ্যে মনে হয় তোর লাভার না, বরং তুই অন্ধ একেবারে। সাদাব চিৎকার করে ওঠে, আহনাব, হাউ ডেয়ার ইউ! আহনাব বুঝতে পারে নীলিমার অন্ধত্ব নিয়ে খোঁচা দিয়ে সে কত বড় একটা ভুল করেছে। সরি সরি, আমি ওভাবে বলতে চাইনি। একই স্বরে সাদাবও বলে ওঠে, গেট লস্ট। আহনাব তাকে থামানোর চেষ্টা করে বলে, শোন তো আগে। ঠিক আছে, তুই থাক, আমি বরং গেলাম। তাছাড়া তোদের এই বাড়িতে আর যাই থাকুক, ঘরের অভাব নেই। অনুনয়ের স্বরে আহানাব বলে ওঠে, এমনভাবে কেন বলছিস? এটা তো তোরও বাড়ি। সাদাব প্রচন্ড রেগে জোরালো গলায় বলে, না, এটা আমার বাড়ি না। 1 মিনিট, আমার তো কোনো বাড়িই নেই। কারণ আজ অবধি তোর বাবা আমার নিজের বাড়ি কোথায় তা বলেনি, আমার বাবার ছবিটাও পর্যন্ত দেখায়নি, এমনকি নিজের বাবার নামটাও আমাকে বলেনি। আহনাস সাদাবকে বোঝানোর চেষ্টা করে, বলেনি নিশ্চয়ই তোর ভালোর জন্যই। তার ছেলের সাথে সাদাব বলে ওঠে, হ্যাঁ, তা তো অবশ্যই,
অনেক ভালো করেছে আমার, তবে উনি আমার এতটা ভালো না করলেও পারতেন। তোর বাবার এই ভালোর জন্যই বৈধ জন্ম হওয়া সত্ত্বেও আমি জারজদের মতো কখনোই নিজের পিতৃ পরিচয় জানতে পারিনি। কথাগুলো বলে সে শুধু ঘর থেকেই না, বাড়ি থেকে বের হয়ে গেল। অন্যদিকে আহানা বোকার মতো দাঁড়িয়ে আছে আর হতাশ হয়ে ভাবছে, এটা কি হলো? এসেছিলাম বইয়ের রাগ ভাঙানোর উপায় জানতে, কাজের কাজ তো হলোই না, উল্টো এখন মরার উপরে খাড়ার গা। বন্ধু রেগে গেল। আল্লাহ, আমি কি করব, কোথায় যাব? এভাবে কতক্ষণ ভাবতেই বুদ্ধির বাতি জ্বলে উঠল। ইয়েস, পেয়ে গেছি, রাস্তা পেয়ে গেছি। স্ত্রীকে সন্ধ্যা সঙ্গী করো, কিন্তু ভালোবেসো না। আব্বাস মির্জার সামনে মাথা নিচু করে বসে আছে আহনাব। কাঙ্ক্ষিত ব্যক্তির সাথে দেখা করতে বের হবে, তখনই এক মেয়েড এসে জানায় তার বাবা তাকে ফ্যামিলির মিটিং এর রুমে ডাকছে। রুমে গিয়ে বাবার মুখোমুখি বসে আছে সে। আব্বাস মির্জা ছেলেকে কিছুক্ষণ পর্যবেক্ষণ করে বলে, মেয়েটাকে ভালোবেসে ফেলোনি তো আবার? বাবার প্রশ্নে আহনাফের বুকটা কেঁপে ওঠে। সে ভয় পায় তার বাবা সব বুঝে ফেলেনি তো আবার। নিজেকে যথাসম্ভব সামলে নিয়ে বলে, ড্যাড, এটা কেমন প্রশ্ন? আমি তো আগেই তোমাকে বলেছি সে আমার জেদ। আহনাফ মির্জাকে রিজেক্ট করার অডাসিটি দেখিয়েছে সে, শাস্তি তো পেতেই হবে। চাইলেই ওকে তুলে আনতে পারতাম, গুম করতে পারতাম, কিন্তু এতে আমার ইগো স্যাটিসফাই হতো না জানি। তবু আরেকবার তোমার মুখ থেকে শুনে নিলাম। কিন্তু তুমি কি জানো আমি কেন তোমার এই বিয়েতে রাজি হয়েছি? মাথা দুই পাশে না নাড়িয়েই আহনাব বলে। আব্বাস মির্জা আবারও বলে, মধ্যবিত্ত ফ্যামিলির সুন্দরী মেয়ে, এই ধরনের মেয়েরা সংসারী হয় আর প্যারেন্টিংয়েও ভালো হয়। ন্যানির কাছে তোমরা দুই ভাই যে নিঃসঙ্গতা নিয়ে বড় হয়েছ, আমি চাই না আমাদের নেক্সট জেনারেশন একই কষ্ট ভোগ করুক। মনে রাখবে, তোমার ওয়াইফকে বোঝানোর দায়িত্ব তোমার। তাকে এমনভাবে ট্রেন্ড করবে যাতে করে সে খুব ভালো করে বুঝতে পারে মির্জা বাড়িতে তার কাজ হলো তোমাকে এন্টারটেইন করা, বাচ্চা জন্ম দেওয়া আর তাদের বড় করা। গট ইট? মাথা ঝাঁকিয়ে আনহা বলে, ইয়েস ড্যাড। খুশি হয় আব্বাস মির্জা। গুড। নিজের ভাইকে দেখে শেখো, তার মতো হও। হুম। বলেই বাবাকে বিদায় জানিয়ে আহনাব দরজার কাছে পৌঁছাতেই আব্বাস মির্জা বলে ওঠে, স্ত্রীকে শয্যাসঙ্গী করো, কিন্তু ভালোবাসতে যেও না। এমন কিছু যদি হয়, আমি আজ করতে পারলে ফলাফল ভালো হবে না। আহনাব বেরিয়ে যেতেই আব্বাস মির্জা বলে ওঠে, নিজের বাপের চোখকে ফাঁকি দিবে এত চালাক তুমি এখনো হওনি আহনাব। তুমি যেদিন বিয়ের কথা বলতে আমার কাছে এলে, সেদিনই আমি বুঝতে পেরেছিলাম মেয়েটা তোমার জেদ নয়, ভালোবাসা। আর গতকাল বিয়ের আসরে ওই মেয়ের অজ্ঞান হওয়ার পর তোমার ছটফটানি দেখেই কনফার্ম হয়ে গেলাম তাকে যদি এনে না দিতাম তবে তুমি আমার হাতের বাইরে চলে যেতে, কিন্তু আমি তা হতে দিতে পারি না। থাক না, কয়েকদিন এনজয় করো। এমনিতেও ওই মেয়ে মির্জা বাড়ির কিছুদিনের মেহমান। অন্যদিকে বাবার ঘর থেকে বের হয়ে আহনাব গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়। গাড়িতে বসে ভাবতে থাকে বাবার বলা কথাগুলো, আর মনে মনে বলে, সরি ড্যাড মিথ্যা বলার জন্য, কিন্তু আমার কাছে আর অন্য কোনো উপায় নেই। আমি যে মৌরিনকে প্রথম দেখাই ভালোবেসে ফেলেছি। আমি জানি না কেন তুমি চাও না আমি কাউকে ভালোবাসি। ছোটবেলা থেকেই শিখিয়েছ ভালোবাসা হলো এমন একটা ফাঁদ যেখানে পড়লে মানুষ শুধু যন্ত্রণা পায়, জীবন ধ্বংস হয়ে যায়। কিন্তু আমার কাছে তো ভালোবাসা মানে জীবনে বেঁচে থাকার অক্সিজেন, আর মৌরিন হলো আমার প্রাণ ভোমরা। যদি মৌরিনকে ভালোবেসে আমার জীবনটা ধ্বংসও হয়ে যায়, আমার কোনো আফসোস থাকবে না। আহনাফের ভাবনার মধ্যেই গাড়িটা হোটেল রেডিসনে এসে থামে। আহনাফ নিজের বুক করা টেবিলের কাছে যেতেই দেখে দুটি পরিচিত মুখ বসে আছে। বিয়েটা কেন দিলে? আহনাফ বেরিয়ে যেতেই মৌরিন নিজের মাকে ফোন দেয়। মেয়ের ফোন পেয়ে কান্নায় ভেঙে পড়েন তারিন বেগম। তারিনও আবেগে গা ভাসায়। এরপর নিজেদের নিয়ন্ত্রণ করে কুশলাদি বিনিময় করে। সবশেষে মৌরিন জানতে চায় এই কথা, কিন্তু জবাব দিতে গিয়ে আবারও বুক ভেঙে কান্না আসে তারিন বেগমের। কি হলো মা, বলো। কান্না থামিয়ে তারিন বেগম বলে, আমার কিছুই করার ছিল না। তোর শ্বশুর বলেছিল বিয়ে না দিলে তোকে তুলে নিয়ে যাবে আর তারেককে, মানে তোর ভাইকে মেরে ফেলবে। কিন্তু আহনাব যে বললেন তোমাদের কোনো জোর করা হয়নি।
বরং স্বেচ্ছায় তোমরা টাকার বিনিময়ে আমাকে বিক্রি করে দিয়েছ। কারণ তোর বর এই সব কিছুই জানে না। মানে মানে সে তোকে যা বলেছে সেও তাই জানে। তোকে আমরা টাকার জন্য বিক্রি করেছি। মা, আমি কিছুই বুঝতে পারছি না, আমাকে সবকিছু খুলে বলো। তারিন বেগম ঘটনাটা বলতে শুরু করেন। তোর শ্বশুর যেদিন বিয়ের কথা বলতে আমাদেরকে ডেকে পাঠিয়েছিল, সেই দিন আমরা ভেবেছিলাম নীলিমা আর সাদাবের ব্যাপারে কথা বলতে ডেকেছেন, কিন্তু না, তিনি তো ডেকেছিলেন তোকে তার ছোট ছেলের বউ করে নিতে। তখন তোর বাবা না করে আর সরল মনে তোর সব সত্য আর ওই অ্যাক্সিডেন্টের কথা বলে দেয়। অবাক হয়ে মৌরিন প্রশ্ন করে, আমার শ্বশুর সব জানে? হুম, জানে। কিন্তু উনি আহানাবকে, এমনকি অন্য কাউকে কথাটা বলতে না করে আমরা রাজি হই না। তখনই তিনি বলে, যদি ওনার কথা না শুনি তবে তিনি তোকে তুলে নিয়ে গিয়ে বিয়ে দিবে তা, আর তারেককে মানে তোর ছোট ভাইকে মেরে ফেলবে। তোর অতীতের কোনো কথা জানাতে নিষেধ করে, এমনকি তুইও যাতে কখনো না বলিস সেই ব্যবস্থাও করতে বলে। আরও বলে, তোর সাথে বিয়ের বিনিময়ে যেন আমরা জামাইয়ের সামনে টাকা, গাড়ি, বাড়ি এইসব দাবি করি। বাধ্য হয়ে আমরা সেই দিন তাই করি। ফলে জামাই শর্ত দেয় যে কোনোভাবে তোকে বিয়ে করতে রাজি করাতে, আর বলে একবার বিয়ে হলে আর কোনোদিন তোকে আমাদের বাড়িতে আসতে দিবে না। কারণ যে মেয়ের বাবা মা টাকার কাছে মেয়েকে বিক্রি করে দেয়, তাদের সাথে সে বা তার পরিবারের কোনো সম্পর্ক রাখবে না। সব শুনে মরিনের মাথায় যেন বাজ পড়ে। এসব কেন লুকালে আমার কাছ থেকে? নিরুপায় ছিলাম। তোকে জানালে তুই বিয়ে করতি না, আর মির্জারা অনেক পাওয়ারফুল, বিয়ে না হলে নির্ঘাত তোর কোনো ক্ষতি করত। রেগে মেগে মরিন বলে ওঠে, হোক পাওয়ারফুল, তাতে আমাদের কি? আর ক্ষতি করবে মানে? দেশে কি আইন নেই? মেয়ের বোকা বোকা কথা শুনে দীর্ঘশ্বাস ফেলেন না তারিন বেগম। মৌরিন ওরা মির্জা টিউলিপ গ্রুপের মালিক, যেখানে পুরো দেশটাই ওদের কথায় চলে, সেখানে আইন আদালত কি করবে? ওরা যদি এখন তোকে বা আমাদের পুরো পরিবারকেও গুম করে দেয়, তবুও কেউ কিচ্ছুটি বলবে না। বরং তুই চুপ থাক, মানিয়ে নে। মায়ের কথা শুনে মৌরিনের টনক নড়ে, রাগটা পানি হয়ে যায়। সত্যি তো, এই জগতের টাকাই বড়। এই টাকার জোরেই মির্জা আর তাদের মতো বড় লোকেরা সব কিছু কিনে নেয়, দেশ, আইন, এমনকি মানুষের জীবনও। কান্না ভেজা গলায় বলে ওঠে, তাহলে কি আমি আমার নিজের বাড়ি যাব না? তোমাদেরকে দেখব না? মেয়ের কথা শুনে তারিন বেগমের চোখে জল চলে আসে। মরিন চোখ মুছে বলে, আমি এসব শর্ত টর্ত মানি না। তাছাড়া এইসব বলার উনি কে? বাপ ছেলে মিলে আমার জীবনের 12টা বাজিয়েছে। সবাই কি আমাকে পুতুল পেয়েছে নাকি? আমি এক্ষুনি যাচ্ছি আমার শ্বশুরের কাছে। কেন আমার সাথে এমন করলো আমার জানতেই হবে। আর আহানাবকে অতীত জানাতে কেন না করলো সেই প্রশ্নের উত্তরও দিতে হবে ওনাকে। ঘাবড়ে গিয়ে তারিন বেগম বলে ওঠে, শোন মা, বাড়াবাড়ি করিস না। তোর শ্বশুর খুব ভয়ঙ্কর মানুষ। তোর ভাইটা ছোট, তাছাড়া বাপ মা মরা, একটা অন্ধ মেয়ের দায়িত্ব আমাদের কাঁধে আছে। আপাতত যেমন হচ্ছে তেমনটা চলতে দে। মায়ের কথা শুনে চুপ হয়ে যায় মৌরিন। কিছুক্ষণ পরে বলে, কিন্তু মা, উনি যে বিশ্বাস করে নিজের সমস্ত অতীত আমাকে বলেছেন, তাহলে আমি সত্য গোপন করলে তো ওনাকে ঠকানো হবে। জানি, কিন্তু জীবন বাঁচানোর তো আগে। তোর শ্বশুর যদি জানতে পারে তুই তোর স্বামীকে সব সত্যি বলেছিস, সেই দিনই আমাদের পৃথিবীতে শেষ দিন হবে। তাহলে এখন আমি কি করব? আল্লাহকে ডাক, তিনি নিশ্চয়ই জামাইয়ের সামনে তার বাবার সত্যিটা আনবেন। আর মন দিয়ে সংসার কর, নিজের বরকে ভালোবাসায় ভরিয়ে দে, আঁচলে বেঁধে রাখ, যাতে কখনো যদি তোর ত্রুটির কথা তার সামনে আসে, তবুও যেন তোকে না ছাড়তে পারে। মুঠোফোনের দুই পাশে দুই অসহায় নারী নীরবে অশ্রু বিসর্জন দিতে থাকে। এ স্মার্ট ম্যান অন সাইড, ইউ ক্যান বি উইশ অ্যান্ড বি ইন লাভ অ্যাট দ্য সেম টাইম। গানের পুরোটা মনে না থাকলেও এই লাইনের মর্ম হাড়ে হাড়ে টের পাচ্ছে আহনাব। সত্যি তার বুদ্ধি লোপ পেয়েছে। না হলে নীলিমা, যার সাথে তার আদা কাঁচকলার সম্পর্ক, তাকেই সে সাহায্য করতে বলে। আর মেয়েটাও কেমন সাথে করে একেবারে উকিলটাকেও নিয়ে এসেছে। কি আর করা, বাঘের কাছাই এবার যখন এসেই পড়েছে,
নিজের কাজ হাসিল না করে যাবে না। আপনার হাতে অপচয় করার সময় থাকলেও আমার নেই। আধা ঘন্টা যাবৎ এখানে অপেক্ষা করেছি, আর আপনি এসে 10 মিনিট ধরে চুপচাপ বসে আছেন। কিছু তো বলুন। তাছাড়া আমি অন্ধ মানুষ, চেহারা দেখে বুঝে যাব যে উপায়ও নেই। নীলিমার খোঁচাটা বুঝতে পেরেও চুপচাপ হজম করে আহনাফ বলে, আসলে একটা ইম্পর্টেন্ট বিষয়ে ডেট ডেকেছিল, তাই দেরি হয়ে গেছে। আর সরি, আমি ওভাবে অত কিছু ভেবে বলিনি। শাদাব, ইয়ার সরি, মাফ করে দেন। আরে শাদাব কোন কথাই বলল না, কিন্তু নীলিমা বলে, চরিত্রহীনকে চরিত্রহীন বলা যদি দোষ না হয়, তবে অন্ধকে অন্ধ বলা দোষের কিছু না। আমি আপনার চরিত্র নিয়ে অনেক কিছু বলেছি, একবার নয় অসংখ্যবার আপনাকে চরিত্রহীন, লম্পট বলেছি। সেগুলো যদিও মেনে নিতে পারে, তবে আমাকে অন্ধ বলাটাও মেনে নিতে হবে। কি শাদাব, তাই তো? শাদাবের তীব্র অনিচ্ছা সত্ত্বেও সে এখানে বসে আছে। তার উপর নীলিমার খোঁচা মারা কথা আর অযাচিত যুক্তি সহ্য করছে আধ ঘন্টা যাবৎ। যতই সে বলুক সে আহনাফকে মাফ করতে পারবে না, ততই নীলিমা জেদ করে বলে অন্য কোনো কারণ নয়, বরং তাকে অন্ধ বলেছে সেটা নিয়ে রাগ না করতে, মাফ করে দিতে। সে এই জেদি মেয়েটাকে কিভাবে বুঝাবে? অন্য কোনো কিছুতে তার কিছু যায় আসে না। তার কাছে শত অপরাধের মাপ আছে, কিন্তু তার প্রাণভোমরাকে নিয়ে কেউ কিছু বলবে সে তা বরদাস্ত করবে না। সেজন্য সেও নীলিমার কথার বাঁকা জবাব দেয়, তুমি বলেছ যখন তাই হবে হয়তো। শাদাব প্লিজ। বিরক্ত হয়ে শাদাব বলে, শোন নীলিমা, তুমি আসতে বলেছ, এসেছি, ব্যাস, এর বেশি আর কিছু না। পরিস্থিতি বেসামাল হয়ে যাচ্ছে দেখে আহনাফ শাদাবেই হাত ধরে বলে, ভাই মাফ করে দেনা। গড প্রমিস কোন দিন নীলিমা ভাবিকে নিয়ে কিছু বলবো না। আহনাফের কথা শুনে শাদাব আর নীলিমা দুজনেরই মুখ হা হয়ে গেল। শাদাব নিজের হাতে চিমটি কেটে দেখে সে স্বপ্ন দেখছে না তো। কি বললি তুই, আরেকবার বল। আহনাফ নিজের বলা কথাটি পুনরায় বলতেই নীলিমা আঁতকে উঠে, মির্জা, আমি আপনার ভাবি কবে হলাম? বারে, আপনি আমার ভাইয়ের হবু বউ, আর ভাইয়ের বউকে ভাবি বলতেই হয় নাকি? আমার আলা ভালা ভাইটারে ছেকা দেওয়ার ইচ্ছা আছে? আহনাফের এসব কথা শুনে নীলিমার মুখটা অসহায় হয়ে গেল। আর শাদাব বহু কষ্টে নিজের হাসি চাপিয়ে রাখে। ছোটবেলা থেকেই ছেলেটা এমন, মানুষকে বশ করার মন্ত্র জানে। কেউ তার উপর রাগ করে থাকতেই পারে না, কোন না কোনোভাবে সামনের মানুষের রাগ ভাঙিয়ে দেয়। হয়েছে হয়েছে, আর তেল মারতে হবে না, যা মাফ করে দিলাম, কিন্তু এবারই শেষ। আহনাফ শাদাবের দিকে তাকিয়ে বোকা একটা হাসি দি বলে, তাহলে এবার হেল্প কর। আহিয়ান নিজের রুমে প্রবেশ করে সরাসরি ওয়াশরুমে চলে যায়। কিছুক্ষণ পর বের হয়ে আবার ডিভানে বসে পড়ে অফিসের ফাইলপত্র নিয়ে। তখন ফ্লোরা বেলকনি হতে নিজের পার্সিয়ান সাদা বেড়ালটাকে কোলে করে ভেতরে আসে। বেড়ালটা আহিয়ানকে দেখেই ফ্লোরারা কোল থেকে নেমে দৌড়ে তার কোলে যায়। ফ্লোরা একটু জোর করেই আহিয়ানের কাছ থেকে বেড়ালটাকে নেয়। অবুঝ প্রাণীটা শুধু ছটফট করতে থাকে ছাড়া পাবার জন্য। সেও বুঝতে পারছে না সে কি হলো এদের। যারা একে অপরের সাথে আঠার মতো লেগে থাকত, কেন আজ তাদের মধ্যে এত দূরত্ব? আহিয়ান ভ্রুক্ষেপহীন ভাবে নিজের কাজ করতে থাকে। ফ্লোরা বিছানায় বসে রেগে বলতে থাকে, কুটুস, তুই আজকাল বড্ড অবাধ্য হয়ে গেছিস। কতবার বলবো যার তার কোলে চড়বি না। এরপর এমন করলে এত দূরে রেখে আসবো যে আর কোন দিন বাসায় আসতে পারবি না, নিজের ভাইকেও দেখতে পারবি না। একটু পর আবার কুটুসের গশয়ে হাত বুলায়। জানিস আজকাল দুষ্টটা একটু বেশিই লাথি দেয়, দেখবি এই যে এইখানে। বলে পেটের উপর বেড়ালের একটা পাঞ্জা রাখে আর চোখে আহিয়ানের দিকে তাকায়, কিন্তু আহিয়ানকে নিজের কাজে মগ্ন থাকতে দেখে শুধু দু ফোঁটা অশ্রু ঝরায়। আর নিজেকে ধিক্কার জানায় এই পাষাণ মানুষটাকে ভালোবাসার জন্য।
সুজানা খান একটা 40 লক্ষ টাকার চেক নিয়ে আসে আব্বাস মির্জার কাছে সই করার জন্য। চেক সই করতে করতে বলে, আবার কেন? গতকালই তো 25 লাখ টাকা নিলে। শো হোয়াইট, আপনি কি হিসাব চাইছেন মির্জা? আব্বাস মির্জা কিছু বলবে তার আগেই সুজানা খান আবার বলে, চাইলেও আমি দিতে বাধ্য নই। মনে হচ্ছে আমাদের বিয়ের কন্ডিশনটা এত বছর পর আবারও মনে করিয়ে দিতে হবে। আপনার আর আমার বিয়েটা গিভ অ্যান্ড টেক। আপনার বেডফেলো হবার পরিতে আমার জীবনের সকল চাহিদা পূরণ করবেন। আহত স্বরে আব্বাস মির্জা বলে, আমাদের বিয়েটা কি এত বছর শুধু এই কন্ডিশনের জন্যই টিকে আছে? আর কিছু কি নেই? চেকটা হাতে নিয়ে সুজানা বলে, আছে তো, আপনার দেওয়া প্রতি মুহূর্তের যন্ত্রণা। আব্বাস মির্জা তার হাতটা চেপে ধরে বলে, আমি যদি আমার ভুল শুধরে নেই আর তাকে মুক্তি দেই। তাচ্ছিল্যের সাথে সুজানা বলে, মির্জা আপনি যা করেছেন তাকে গুনাহ বলে ভুল না। আর গুনাহ শোধরানো যায় না। আর তার মুক্তি আল্লাহ যেদিন রেখেছেন সেদিনই হবে, আপনি চাইলেও হবে, না চাইলেও হবে। এরপর আব্বাস মির্জাকে কোন কথা বলার সুযোগ না দিয়েই চলে যায়। আব্বাস মির্জা সেদিকে তাকিয়ে বলে, আকার এই মহিলা এখনো আগের মতো আছে। ভাঙবে তবুও মোচকাবে না। আজকাল খুব বেশি বুলি ফুটেছে। এত বছরের ভয় ধীরে ধীরে কমে যাচ্ছে। ভেবেছিলাম একটু মিষ্টি মিষ্টি কথা বলে সমাধান করতে পারবো, কিন্তু না, কিছুই হলো না। আমার খুব জলদি কিছু একটা করতে হবে, না হলে পরে পস্তাতে হবে। এখন মনে হয়েছে আমি যন্ত্রণা দেই। যদি কখনো সুজানা খানের হয় এসন কিছুর বদলা নিতে হবে, তাহলে আমাকে নির্বংশ করে ছাড়বে। নারীর প্রতিশোধ খুব ভয়ঙ্কর। চাকচিক্যময় আর বিলাসবহুল মির্জা বাড়িতে যখন মৌরিনের দম বন্ধ হওয়ার উপক্রম, তখনই গোধূলির সময় সপ্তম আকাশ আচমকাই ঘন কালো মেঘে ছেয়ে যায়। আকাশ ভেঙে বৃষ্টি নামে। প্রকৃতি তার সকল মলিনতা ভুলে নতুন ঋতুর আগমনীতে নেচে উঠে। মৌরিনও নিজে বিষাদ কমাতে বেকনিতে চলে যায়। নীল শাড়ির আঁচল চুইয়ে পড়া প্রতিটি বৃষ্টিকণা যেন তার দুঃখ ধুয়ে দিতে চায়। তার অশ্রুর সাথে বৃষ্টির পানি মিলেমিশে একাকার হয়ে যায়। মৌরিনের এই দুঃখবিলাসে বাধা পড়ে একজোড়া বলিষ্ঠ পুরুষালী হাতের স্পর্শে। লোমশ হাত দুটি তার চিকন ফর্সা কোমরটাকে পেছনে থেকে জড়িয়ে ধরেছে। মাত্র একদিনের বিবাহিত জীবন হলেও মৌরিন বুঝে যায় এটা তার স্বামী। আহনাফ পেছনে থেকে মৌরিনের কানের কাছে মৃদু কণ্ঠে বলে, ভালোবাসি বউ। আহনাফের এই সহজ আর স্বল্প শব্দের স্বীকারোক্তিতে মৌরিনের মেরুদণ্ড বরাবর শীতল স্রোত বয়ে যায়। সে আবেশে চোখ বন্ধ করে নেয়। আহনাফ তাকে নিজের দিকে ঘুরিয়ে নিয়ে বলে, আমার অতীত মাফ করে দাও আর তোমার অতীতের সব বিষাদ ভুলে যাও। আজ এই বৃষ্টিতে সকল পুরাতন ধুয়ে যাক। এরপর আহনাফ মৌরিনের কপালে চুমু দিয়ে একটু দূরে সরে হাত বাড়িয়ে বলে, তোমার ভালোবাসার শিকলে বাধা পড়তে চাই। নতুন করে বাঁচতে চাই। বলো, বিশ্বাস করে কি আমার হাতটা ধরবে? মস্তিষ্কে একরাশ দ্বিধা থাকলেও মৌরিনের মনে আহনাফের কথাগুলো বেশ প্রভাব ফেলে। সে তার নিজের অবচেতনেই আহনাফের দিকে হাত বাড়িয়ে দেয়। পরম আবেশে আহনাফ মৌরিনকে বুকে টেনে নেয়। কিছু সময় বৃষ্টিবিলাসের পর তারা ভেতরে যায়। 2 ঘন্টা পূর্বে হোটেল রেডিসন। আহিয়ান অনেকক্ষণ যাবৎ অনুরোধ করে যাচ্ছে। শেষ পর্যন্ত সাদাব বা নীলিমা কারো মন না গলাতে পেরে কেঁদে দেয়। আর বলতে থাকে, প্লিজ ভাবি, হেল্প মি। সাদাব আর নীলিমা অবাক হয়। একটা পুরুষ কতটা অনুতাপে কান্না করে তারা সেটা বুঝতে পারে। নীলিমা একটু জোর গলায় বলে, মির্জা শান্ত হন। আহনাফ কান্না না থামিয়েই বলে, পারছি না।
জীবন অনেক অন্যায় করেছি, কিন্তু কখনো কোন নিষ্পাপকে কষ্ট দেইনি। কিন্তু আজ এমন একজনের সাথে অন্যায় করেছি যে কিনা শুধু নিষ্পাপই না, আমার ভালোবাসাও। আমি বুঝতে পারছি না কি করে তার ক্ষত বিক্ষত হৃদয়টা ঠিক করব। সাদব দুজনের কথার মধ্যে বলে উঠে, ভালোবেসে। কান্না থামিয়ে অস্পষ্ট স্বরে আহনাফ বলে, কি? তুই ঠিক শুনেছিস, ভালোবেসে। নিজের স্ত্রীর মন জেতার একমাত্র কৌশল তাকে ভালোবাসা। এটা নীলিমা আমাকে 2 বছর আগে বলেছিল, আর আমি আহিয়ান ভাইকে। নীলিমা মৃদুস্বরে বলে, সাদাব ঠিক বলেছে। বছর খানেক আগে ও আমার কাছে এসে বলে তার বড় ভাই আহিয়ান মির্জা নাকি নিজের স্ত্রী ফ্লোরার প্রেমে পড়েছে। কিন্তু বিয়ের শুরুতে করা স্ত্রীর প্রতি অবহেলা আজ তাদের মধ্যে দূরত্বের কারণ। আহিয়ান মির্জা সব ঠিক করতে চাইলেও তার স্ত্রী তাকে মাফ না করে দূরে সরিয়ে দিচ্ছে। এখন করণীয় কি? তখন আমি বলেছিলাম, তোমার ভাইকে বলো নিজের বউকে ভালোবাসতে, এতটা ভালোবাসা দিতে যাতে সে চাইলেও আর কোনোদিনই তাদের বিষাদময় অতীত মনে করতে না পারে। এরপর সাদাবের মুখে শুনেছিলাম সব ঠিক হয়েছিল, কিছুদিন পর তাদের ভালোবাসার চিহ্ন হিসেবে নতুন একটি প্রাণ পৃথিবীতে আসবে। আমাকে প্রায় প্রতিদিনই তাদের ভালোবাসার আর মিষ্টি খুনসুটির গল্প শোনাত। আমারও তাদের গল্প শুনতে ভালোই লাগত। খুব আনন্দ হতো এটা ভেবে, একটা মেয়ে ভালোবেসে খারাপ চরিত্রের একটা মানুষকে ভালো করে দিয়েছে। কিন্তু হঠাৎ সাদাব তাদের কথা বলা বন্ধ করে দেয়। কারণটা আজও বলেনি। সাদাব একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, কারণ বলার মতো কিছু ছিল না। আহিয়ান মির্জা বিশ্বাসের মর্যাদা রাখতে পারেনি, ফ্লোরা ভাবিকে ঠকিয়েছে। মানে ভাবির প্রেগন্যান্সির 2 মাস অবধি সব ঠিক ছিল। কিন্তু নীলিমা জানতে চায়, কিন্তু কি? সাদাব আহনাফকে বলে, তুই বল না। আহনাফ ভয় পেয়ে ঢোক গিলে বলে, নো। চোখ পাকিয়ে সাদাব বলে, আই ইনসিস্ট। আহনাফ নিরুপায় হয়ে ধীরে ধীরে বলতে শুরু করে, ভাবির প্রেগন্যান্সির 2nd মান্থে তার মা বাবা জার্মানিতে একটা কার অ্যাক্সিডেন্টে মারা যায়। খবর পেয়ে ব্রো আর ভাবির সাথে আমি আর সাদাব জার্মানি যাই। কিন্তু আহনাফের গলা দিয়ে আর শব্দ বের হয় না দেখে সাদাব প্রায় চিৎকার দুয়ে বলে, কি হলো বল, এখন মুখে কুলু পেটেছিস কেন? বল, কিভাবে সদ্য মা বাবা মরা একটা মেয়েকে সামলানোর বদলে তোর ব্রো সেখানকার এক কল গার্লের সাথে হোটেল রুমে আপত্তিকর অবস্থায় ধরা পড়ে। আতকে উঠে নীলিমা, কি বলছো এসব? মাথা নাড়িয়ে সায় দেয় সাদাব বলে, সত্যি বলছি। আমরা চেপে গেলেও ভাবির কানে ঠিকই খবর পৌঁছে যায়। ইউ নো হোয়াইট ইজ দ্য স্যাডেস্ট পার্ট? যখন ভাবি তাকে কনফ্রন্ট করে তখন সে কি জবাব দেয়? সে নাকি সব নাটক করেছে একটা বাচ্চার জন্য। বিয়ের পর বাচ্চার কথা বললে ভাবি সাফ মানা করেছিল। কারণ যে সম্পর্কটাই ঠিক নেই সেখানে একটা নিষ্পাপ প্রাণ নিয়ে আসার কোন মানে নেই। তাই সে আমার সাহায্য নিয়ে এসব করেছে। তাছাড়া সে নাকি কখনোই পরনারীর সঙ্গ ছাড়েই নাই। বিশ্বাস করো নীলিমা, তখন ফ্লোরা ভাবির দিকে তাকিয়ে আমার ইচ্ছে করছিল হয় নিজে মরে যাই, না হয় ওই আহিয়ান মির্জাকে খুন করি। নীলিমা কি বলবে ভেবে পায় না। তবুও সে আহনাফকে প্রশ্ন করে। একটা প্রেগন্যান্ট মেয়ে মা বাবা হারিয়ে স্বামীকে অবলম্বন করে বাঁচতে চেয়েছিল, কিন্তু সেই স্বামী তাকে ধোঁকা দিল। এর চেয়ে কষ্টের ব্যাপার জীবন আর কিছুই নেই। আপনি আমার বোনের সাথে এমন কিছু করবেন না তো? বল, মনে এমন কিছু থাকলে বলে দে। অসহায় ভঙ্গিতে আহনাফ বলে, তোর আমাকে দেখে কি তাই মনে হয়? সাদাব তাচ্ছিল্যের সাথে বলে, তোর ভাইকে দেখেও মনে হয়নি, কিন্তু বাদ দে। শোন, একটা কথা স্পষ্ট বলে দেই, আমি জানি মির্জা বাড়িতে পুরুষ মানুষ নিজের স্ত্রীকে বেডফেলো আর বাচ্চা জন্মের মেশিন ছাড়া আর কিছুই ভাবে না।
আজ তোকে বিশ্বাস করছি যে তুই এই চিন্তাধারার বাইরে গেছিস, কিন্তু তুইও যদি আহিয়ান মির্জার মতো করিস তবে তোকে আমি নিজ হাতে খুন করব। এভাবেই কিছু সময় টুকটাক কথা বলে বিদায় বেলা আহনাফ নীলিমাকে বলে, আপনাদের কাছে একটা রিকোয়েস্ট ছিল। বলুন। আহিয়ান ব্রো আর ফ্লোরা ভাবির ব্যাপারটা মৌরিনকে বলবেন না। কেন? ও হয়তো আমাকে বিশ্বাস করতে পারবে না, ভাববে হয়তো আমিও ব্রোর মতো মিথ্যা ভালোবাসার নাটক করছি। দমর গলায় নীলিমা বলে, ঠিক আছে বলবো না, কিন্তু আপনিও মাথায় রাখবেন নারী হৃদয় বড্ড কোমল, একটু ভালোবাসাতেই গলে যায়। কারণ নারীদের যদি সামান্য ভালোবাসায় সব ভুলে যেত আর তাদের মধ্যে ক্ষমা করার গুণ না থাকত তবে পৃথিবী কবেই ধ্বংস হয়ে যেত। বুঝেছি। নীলিমা আবার বলে, মির্জা আরেকটা কথা, অতীত সবারই থাকে। নারী অতীতের সব ক্ষমা করে দেয়, কিন্তু তাকে কথা দিয়ে আবার নতুন করে একই অন্যায় করলে সে ক্ষমা করে না। কারণ নারীর কোমল হৃদয় সব সহ্য করতে পারলেও বিশ্বাসঘাতকতা সহ্য করতে পারে না। ফলাফল হয় নিজে ধ্বংস হয়ে যায় অথবা সবকিছু ধ্বংস করে দেয়। তাই ভুলেও নিজের ভাইয়ের মতো হবেন না। আহনাফ নীলিমার কথায় মাথা নাড়িয়ে সায় দিয়ে বুঝায় সে বুঝতে পেরেছে। তারপর বের হয়ে যায়। বাড়ি ফিরে নীল শাড়িতে নিজের প্রেয়সীকে ভিজতে দেখে আর নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে পারে না। দ্রুত পায়ে এগিয়ে পেছনে থেকে তাকে জড়িয়ে ধরে। স্বামীর সাথে বৃষ্টি বিলাস করে ঘরে এসে ভেজা শাড়িটা পাল্টে নিতে আলমারি খোলে অন্য একটা শাড়ি বের করতে, কিন্তু তার মুখটা বিরক্তিতে ভরে যায়। আনমনেই বলে উঠে, সবগুলো শাড়ি নীল কেন? কিন্তু আহনাফ কথাটা শুনে ফেলে। তারপর একটু এগিয়ে আবারও পেছনে থেকে জড়িয়ে ধরে বলে, তুমি জানতে চাও তোমার কাভার্ডের সবগুলো শাড়ি নীল কেন? মাথা নাড়িয়ে সায় দেয় মৌরিন। তার আগে বলো, আমি তোমাকে প্রথম কোথায় দেখেছি? নীলিমা আর শাদাবের কাছ থেকে ইতিপূর্বেই মৌরিন শুনছে যে আহনাফ তাকে শাদাবের জন্মদিনের পার্টিতে রেস্টুরেন্টে দেখেছিল। তাই সে ঝটপট উত্তর দিল, শাদাব ভাইয়ের বার্থডেতে। আহনাফ তার পিঠ থেকে ভেজা চুলগুলো সরিয়ে আস্তে আস্তে ঠোঁট দিয়ে স্পর্শ করতে করতে বলে, হলো না। বৃষ্টির ঠান্ডা আর আহনাফের ভালোবাসার পরশ দুটো মিলিয়ে মৌরিনের দেহ মনে কম্পন শুরু হয়। আহনাফ মৌরিনের অবস্থা দেখে তাকে ছেড়ে দেয়। তারপর পকেট থেকে ফোন বের করে একটা ছবি দেখিয়ে বলে, কোন এক বর্ষায় নীল শাড়িতে এক ষোড়শীর প্রেমে পড়েছিলাম। মৌরিন অবাক হয়ে ছবিটার দিকে তাকিয়ে থাকে। চলবে।